গল্প নয়নতারা 28। জেরিন আক্তার নিপা। নয়ন এখন রামিসার সত্যি জানে। ইভানা আপু তাকে সব জানিয়ে গেছে। নয়ন শুধু এটাই ভাবছে নক্ষত্রকে কিভাবে রামিসার আসল রূপ দেখাতে। রামিসা নক্ষত্রর ছোটবেলার বন্ধু। নয়ন যদি বলে রামিসা আমাদের ঘর ভাঙতে এসেছে, আমাদের আলাদা করতে এসেছে, তাহলে কি নক্ষত্র তার কথা বিশ্বাস করবে? নক্ষত্র হয়তো রামিসার উদ্দেশ্য কিছুই জানে না। নয়নতারা, একটা কথা জিজ্ঞেস করব? রামিসা সারারাত ভেবেছে। অনেক ভাবার পর নয়নের সবচেয়ে দুর্বল জায়গাটা সে খুঁজে পেয়েছে। নয়ন রামিসাকে সহ্য করতে পারছে না। তবুও বলল, করুন। শুনেছি নক্ষত্র নাকি তোমার বড় বোন ইলাকে ভালোবাসত। ওদের বিয়ে হতে যাচ্ছিল। নক্ষত্র ইলা আপুকে ভালোবাসত। নয়ন রামিসার চোখের দিকে তাকালো। কিছুক্ষণ চুপ করে থাকলো নয়ন। রামিসা মিথ্যা বলছে। আপু আর উনার বিয়ে তো ওদের পরিবার ঠিক করেছিল। ইলা আপু যদি উনাকে ভালোই বাসবে তাহলে বিয়ের দিন পালিয়ে গেল কেন? ভালোবাসার মানুষকে বিয়ে না করে পালিয়ে যাওয়ার কোন কারণ নেই। আর নক্ষত্র যদি ইলাকে ভালোবেসে বিয়ে করতে চাইতো, তাহলে ইলা পালিয়ে গেছে শুনে সে নয়নকে বিয়ে করার জেদ করত না। আর তার পরিবার এসব জেনে কোনোদিনও নক্ষত্রর সাথে ওর বিয়ে দিতে চাইতো না। রামিসা মিথ্যাই বলছে। ওরা আর নক্ষত্রর সম্পর্ক খারাপ করার জন্য এসব করছে। নয়ন খুব সহজ ও শান্ত গলায় বলল, রামিসা আপু, আমি আপনার আসল উদ্দেশ্য জানি। আপনি আমাদের বাড়িতে বেড়াতে আসেননি। আপনি এসেছেন আমার আর আমার স্বামীর সম্পর্ক খারাপ করতে। সেজন্য আপনি অনেক কিছু করেছেন। কিন্তু শেষ পর্যন্ত সফল হতে পারেননি। রামিসা স্তব্ধ হয়ে গেল। নয়নতারা তার উদ্দেশ্য ধরে ফেলেছে। নক্ষত্রকে বলে দিয়েছে, আমি জানি আপনি যা বলছেন সব মিথ্যা। আপনি যা কিছুই বলুন না কেন, আমি আপনার কথা বিশ্বাস করব না। ইলা আপুর সাথে ওনার বিয়ে হতে যাচ্ছিল এটা সত্যি। কিন্তু উনি ইলা আপুকে ভালোবাসেন না। যদি ভালোবাসতেন তাহলে কখনো ভালোবাসার মানুষটার ছোট বোনকে বিয়ে করতে পারত না। রামিসা নয়নের কথা শুনে শব্দ করে হাসতে লাগল। নয়ন ওকে হাসতে দেখে বিরক্ত হচ্ছে। গাধা মেয়ে। আরে বোকা, কোন যুগে বাস করছো তুমি? হ্যাঁ, চোখের সামনে থাকা সত্য দেখতে পারছো না? নক্ষত্র তোমার বোন ইলাকেই ভালোবাসত। ইলা পালিয়ে যাবার পর রাগে জেদে প্রতিশোধ নেওয়ার জন্য নক্ষত্র তোমাকে বিয়ে করেছে। নয়নের কান্না পাচ্ছে। সে জানে কথাগুলো মিথ্যে। তবুও রামিসার মুখে এসব কথা শুনতে ভালো লাগছে না। যে মানুষটাকে সে ভালোবেসে ফেলেছে, যাকে মন থেকে স্বামী স্বীকার করে নিয়েছে, যাকে নিজের সব দিয়ে বসে আছে, সে নাকি তার বোনকে ভালোবাসে। তাকে শুধু প্রতিশোধ নেওয়ার জন্য বিয়ে করেছে। কখনো তাকে ভালোবাসার চোখে দেখেনি। কান্না চেপে রেখে নয়ন জোর গলায় রামিসার কথার প্রতিবাদ করতে চাইল। কিন্তু গলায় জোর পেল না সে। নয়নের হাত পা কেমন ঝিমঝিম করছে। এটা সত্যি হলে এই সংসারে, নক্ষত্রের জীবনে তার কোন অস্তিত্ব থাকবে না। আপনি কেন এসব করছেন রামিসা আপু? কেন মিথ্যা বলছেন? আমাদের মাঝে ভুল বোঝাবুঝি তৈরি করে আপনি কি পাবেন? আমি চলে গেলেও কি উনি আপনাকে বিয়ে করবে? উনি আপনাকে বন্ধু ছাড়া আর কিছুই ভাবে না। কেন আপনাদের এই সুন্দর সম্পর্ক নষ্ট করতে চাইছেন? রামিসা হাসতে হাসতে নয়নের চোখ বেয়ে পড়া এক ফোঁটা পানি মুছে দিল। তুমি কাঁদছ নয়নতারা? তার মানে তুমি আমার কথা বিশ্বাস করেছ? বিশ্বাস করো নয়নতারা, আমার এখন বলা একটা কথাও মিথ্যে বলিনি। নক্ষত্র সত্যিই তোমার বোন ইলাকেই ভালোবাসত। এখনো হয়তো বাসে। তুমি তো এখনো অনেক ছোট, তাই হয়তো বুঝতে পারোনি। বা পারছ না। আচ্ছা, আমার কথা মানতে পারছো না তো তুমি? তাহলে নক্ষত্রকেই জিজ্ঞেস করে দেখো না ও কি বলে। নয়ন অবশ পায়ে ঘরের দিকে যেতে যেতে ভাবতে লাগলো, রামিসার কথা তার বিশ্বাস করা উচিত? সত্যিই কি ইলা আপু আর উনার মাঝে কিছু ছিল? নয়ন আর ভাবতে পারে না। চোখ ভরে পানি আসে তার। কাল রাতের কথা মনে পড়ে পুলকিত হয় সে। নক্ষত্র তাকে পেছনে থেকে জড়িয়ে ধরে অনেক কথাই বলেছিল। তার মধ্যে থেকে নয়নের যে কথাগুলো এখন সবচেয়ে বেশি মনে পড়ছে তা হলো, আমি তোমাকে ভালোবাসি নয়নতারা। জানি না তুমি আমাকে ভালোবাসো কিনা। আমি তোমার কাছে একটা সুযোগ চাই। আমাদের সম্পর্কটাকে ঠিক করতে চাই। তুমি কি আমাকে সেই সুযোগ দিবে?
আমার ভালোবাসায় তোমাকে রাঙিয়ে দেওয়ার একটা সুযোগ দিবে? প্লিজ তারা। আমি সত্যিই তোমাকে অনেক ভালোবেসে ফেলেছি। তোমার সাথেই বাকিটা জীবন কাটাতে চাই আমি। তোমাকে ছাড়া থাকা এখন আমার পক্ষে অসম্ভব। তুমি চাইলেও আমি তোমাকে যেতে দিতে পারবো না। তুমি আমার অস্তিত্বের সাথে মিশে গেছো। নয়ন মুখ চেপে ধরে কেঁদে ফেলে। নক্ষত্রর বলা কথাগুলো কি তাহলে মিথ্যা ছিল? সে যদি ইলাকে ভালোবেসে থাকে তাহলে নয়নকে এই কথাগুলো কিভাবে বলল? একসাথে কি কখনো দুজন মানুষকে ভালোবাসা যায়? নয়ন ঘরে আসে। দরজার সামনে দাঁড়িয়ে থেকে নক্ষত্রকে দেখে। নক্ষত্র এখনো ঘুমিয়ে আছে। নয়ন এই মানুষটার উপর থেকে চোখ সরাতে পারে না। নক্ষত্রর প্রতি ওর এতটা মায়া কিভাবে তৈরি হলো? কবে, কখন তৈরি হলো? নক্ষত্রর একপাশে বিছানায় বসে থাকে নয়ন। তার মাথা কাজ করছে না। অনেকক্ষণ পর নক্ষত্রর ঘুম ভাঙে। চোখ খুলেই সে নয়নকে দেখে। ওকে মিষ্টি একটা হাসি উপহার দিয়ে হাত ধরে নয়নকে কাছে টেনে নেয়। নয়ন আর থাকে। নক্ষত্র নয়নের কাঁধে থুতনি রেখে দুহাতে পেছনে থেকে ওকে জড়িয়ে রাখে। কানে কানে বলে, গুড মর্নিং বউ। কালকের রাতটাকে আমার জীবনের শ্রেষ্ঠ রাত বানিয়ে দেওয়ার জন্য তোমাকে ধন্যবাদ। কখন ঘুম ভেঙেছে? নয়ন কথা বলে না। তার কি করা উচিত বা কি বলা উচিত বুঝতে পারছে না সে। রামিসার কথাগুলো মনে মনে খোঁচাচ্ছে। আবার নক্ষত্রকে অবিশ্বাসও করতে পারছে না। নয়ন কি নক্ষত্রকে জিজ্ঞেস করবে, ইলা আপুর সাথে পারিবারিকভাবে তার বিয়ে ঠিক হয়েছিল? নাকি ওরা দুজন দুজনকে ভালোবাসত? আচ্ছা, নক্ষত্র যদি স্বীকার করে নেয় সে ইলাকে ভালোবাসত তাহলে কি করবে নয়ন? নক্ষত্র কেন তাকে এই কথা জানায়নি? তার জন্য রাগ করবে? ঝগড়া করবে? এবারই ছেড়ে চলে যাবে? নক্ষত্র যদি সত্যিই ইলাকে ভালোবেসে তাকে প্রতিশোধের জন্য বিয়ে করে তাহলে তো নক্ষত্র তাকে ঠকিয়েছে। ধোঁকা দিয়েছে নক্ষত্র তাকে। নয়নকে একরকম চুপ থাকতে দেখে নক্ষত্র ওকে নিজের দিকে ফেরালো। কি হয়েছে তারা? কিছু না। নক্ষত্র হেসে নয়নকে আরো শক্ত করে ধরল। মুখ বাড়িয়ে নয়নের ঠোঁটে চুমু খেতে গেলে নয়ন সরে গেল। নক্ষত্রর হাত ছাড়িয়ে উঠে দাঁড়িয়ে পড়ল। হঠাৎ নয়নের চরিত্রের এই পরিবর্তনে নক্ষত্র ভ্যাবাচ্যাকা খেয়ে গেল। বিস্মিত চোখে হা করে নয়নকে দেখল। কিছুই বুঝতে পারল না সে। কাল রাত পর্যন্ত তো মেয়েটা ঠিকই ছিল। সকালে উঠে কি হয়েছে? রাতে যখন নক্ষত্র ওকে জড়িয়ে ধরেছিল তখন ভেবেছিল সাথে সাথে একটা চড় খাবে। কিন্তু নয়ন চড় মারেনি। কাল ওদের সম্পর্ক ঠিক হয়ে যাওয়ার পর আজ তাহলে চুমু খেতে দিচ্ছে না কেন? মাঝে মাঝে কি হয় এই মেয়ের? নক্ষত্র থতমত মুখে বিছানা ছেড়ে উঠে পড়ে নয়নের সামনে এসে দাঁড়ায়। নক্ষত্র নয়নকে দেখলেও নয়নের দৃষ্টি অন্যদিকে। নক্ষত্র নয়নের হাত ধরে আলতো করে ওকে কাছে টেনে আনে। গভীর যত্নে জানতে চায়, কি হয়েছে তারা? আমাকে বলো। আমার থেকে লুকানোর মতো তোমার কোনো কথা নেই। আমরা দুজন দুজনের সব জানব। মুখে বলা কথাগুলো আর না বলা কথাগুলোও বোঝার চেষ্টা করব। আমি তোমাকে বুঝতে চাই। তোমার যদি কোন সমস্যা থাকে সেটা আমাকে বলো। আমি তোমার সব সমস্যা, সব কষ্ট সবকিছু দূর করে দেওয়ার চেষ্টা করব। নয়ন আর নিজেকে ঠিক রাখতে পারে না। হু হু করে কান্নায় ভেঙে পড়ে সে। নয়নকে কাঁদতে দেখে নক্ষত্র অস্থির হয়ে যায়। কি হলো নয়নের বুঝতে পারে না সে। কে নয়নকে কি বলেছে? কোন জিনিসটা নয়নকে কষ্ট দিচ্ছে? কাঁদছে কেন নয়ন? নয়ন কাঁদতে কাঁদতে মেঝেতে বসে পড়ে। নক্ষত্র অস্থির হয়ে ওর পাশে বসে ওর চোখের পানি মুছে দেয়। বিচলিত গলায় বারবার জানতে চায়, এই তারা, কাঁদছো কেন তুমি? কি হয়েছে আমাকে বলবে তো? মা তোমাকে কিছু বলেছে? তারা প্লিজ এভাবে কেঁদো না। তোমাকে কাঁদতে দেখলে আমার কষ্ট হয়, কেন বুঝো না তুমি? বলো না প্লিজ। কি হয়েছে বলো? নয়ন ব্যাকুল হয়ে কাঁদতে কাঁদতে দুহাতে নক্ষত্রকে জড়িয়ে ধরে। ওর বুকে মুখ রেখে কেঁদে কেঁদেই বলে, আমাকে ছেড়ে কোনোদিনও যাবেন না আপনি। আপনাকে ছাড়া আমি থাকতে পারবো না। আমাকে কখনো ঠকাবেন না। ধোঁকা দিবেন না কখনো। আমি সব সহ্য করতে পারবো। কিন্তু আপনার থেকে ধোঁকা সহ্য করতে পারবো না। আমি যেদিন জানবো আপনি আমাকে ঠকিয়েছেন সেদিনই মরে যাব আমি। অনেক ভালোবেসে ফেলেছি আপনাকে। সারা জীবন আপনাকে পাশে চাই। মৃত্যুর আগ পর্যন্ত আপনাকে ভালোবেসে মরতে চাই।
আপনি আমার বিশ্বাস ভাঙবেন না। নয়নের কথাগুলো শুনে নক্ষত্র বরফের মতো জমে গেল। পাথর হয়ে বসে রইল সে। আজ তার ভয় হচ্ছে। নয়নকে হারানোর ভয়। এই মেয়ে তার থেকে ধোঁকা সহ্য করতে পারবে না। নয়নকে আগেই সব জানিয়ে দেওয়া উচিত ছিল ওর। ওর আর ইলার কথা জানতে পারলে এখন নয়ন কোনোভাবেই মেনে নিতে পারবে না। নক্ষত্র ভাবছে আজ হঠাৎ এসব কথা বলছে কেন নয়ন? তাকে ঠকানোর কথা, ধোঁকা দেওয়ার কথা কেন বলছে? তবে কি নয়ন কোনোভাবে জেনে গেছে? না, না, কে জানাবে ওকে? ইলার সাথে ওর সম্পর্ক ছিল এটা ঝিনুক, আকিব ছাড়া নয়নদের বাড়ির আর কেউ জানে না। ঝিনুক নয়নকে কিছু জানাবে না। আকিব নয়নকে সব বলে দিয়েছে? নাকি দূরে কোথাও বসে ইলা তার সুখ সহ্য করতে না পেরে এসব শয়তানি করছে? ভাবতে পারছে না নক্ষত্র। বড় ভুল হয়ে গেছে। তারই নয়নকে আরো আগেই বলে দেওয়া উচিত ছিল। নয়নতারা 29। জেরিন আক্তার নিপা। নক্ষত্র ভয় পেয়ে যায়। নয়নকে কিছুই জানাতে পারে না সে। নয়ন বলেছে তার থেকে ধোঁকা সহ্য করতে পারবে না। নক্ষত্র ওকে ঠাকলে নয়ন মরে যাবে। নক্ষত্র ভয় পাচ্ছে নয়ন তার আর ইলার সম্পর্কের ব্যাপারে জেনে ওকে ভুল বুঝবে। এই কথা আগে না জানানোর জন্য তাকে ছেড়ে চলে যাবে। এসব ভেবেই নক্ষত্র নয়নকে সত্য জানায় না। ওর থেকে নজর লুকিয়ে রাখে। রামিসা এদিকে আগুনে ঘি ঢালার কাজ চালিয়ে যেতে থাকে। নয়নকে একা পেয়েই সে জিজ্ঞেস করে, কি, নক্ষত্রকে জিজ্ঞেস করেছিলে? ও বলেছে? অবশ্য বললেও সত্যি বলেছে কিনা তা তুমি জানবে কিভাবে? নিজের মনের সাথে যুদ্ধ করে নয়ন ক্লান্ত। তার উপর আবার রামিসা তার পিছু ছাড়ছে না। এই কথা সত্যি হয়ে যাবার ভয়ে নয়ন নক্ষত্রকে কিছুই জিজ্ঞেস করেনি। কিন্তু রামিসা তাকে এসব কথা ভুলে থাকতে দিচ্ছে না। তুমি কি সত্য জানতে চাও না নয়নতারা? আমি বলেছি তো, আমার কথা বিশ্বাস না হলে তুমি নক্ষত্রকে জিজ্ঞেস করো। আমার কাউকে কিছু জিজ্ঞেস করতে হবে না। আল্লাহর ওয়াস্তে আমাদের পিছু ছাড়ুন আপনি। আমি কোন সত্য জানতে চাই না। মিথ্যা নিয়েই আমি ভালো আছি। আপনি আমাকে আর জ্বালাবেন না রামিসা আপু। আমি পাগল হয়ে যাচ্ছি। রামিসা হাসে। তার তীর সঠিক জায়গায় গিয়ে লেগেছে। তুমি বড্ড ভীতু নয়নতারা। বড় অবলা তুমি। তোমার অসহায়ত্ব দেখে আমার তোমার জন্য মাই হচ্ছে। একজন মানুষ তোমাকে না তোমার বোনকে ভালোবাসে, এটা জেনেও তুমি সেই মানুষটার সাথে থাকতে চাইছো। ওর সাথে সংসার করবে তুমি। তুমি এতটাই অসহায় নয়নতারা? আমি অসহায় নই। আমি ভীতুও নই। অবশ্যই ভীতু তুমি। সত্য জানতে ভয় পাও তুমি। অবশ্যই তুমি অসহায়। ঘর ভাঙতে তুমি ভয় পাও। আর তাই তো সত্যকে অদেখা করে মিথ্যেটাকে আঁকড়ে ধরে বাঁচতে চাইছো। নক্ষত্র তোমাকে কখনো চায়নি। সে চেয়েছে তোমার বোনকে। তোমার বোন তাকে ঠকিয়েছে বলে সে স্রেফ জেদের বশে তোমাকে বউ করেছে। এর থেকে বেশি নক্ষত্রর জীবনে তোমার কোনো অবদান নেই। তুমি নক্ষত্র জীবনে কেমন জানো? যাকে বলে উড়ে এসে জুড়ে বসা। তুমি নক্ষত্রর জীবনে অদরকারি একটা মানুষ। নয়নের চোখের সামনে যতদূর যায় সব ঝাপসা দেখে সে। সত্যিই কি সে নক্ষত্রর জীবনে অদরকারি মানুষ? দুপুরে কাঁদতে কাঁদতে নয়ন ঘুমিয়ে যায়। মাথাটা ব্যথায় ছিঁড়ে পড়ে। চোখ ফলে ব্যাঙ হয়ে আছে। তার কি করা উচিত বুঝতে পারে না সে। নক্ষত্র ভয় পেয়ে গিয়েছিল। তাই তারাকে কিছুই জানাতে পারে না সে। কিন্তু সে এটাও বুঝতে পারে তারাকে না জানিয়ে বড় ভুল করে ফেলেছে। তারা অন্য কারো মুখ থেকে শোনার আগে তাকেই সত্য বলে দিতে হবে। নক্ষত্র ঘরে এসে দেখে নয়ন ঘুমিয়ে আছে। তার চোখের পাপড়ি এখনো ভেজা। কেঁদেছে নাকি মেয়েটা? নক্ষত্র এক ধ্যানে নয়নের মুখের দিকে তাকিয়ে বসে থাকে। কেন ইলার আগে নয়ন তার জীবনে আসেনি? কেন সে ইলাকে ভালোবাসতে গিয়েছিল? ইলা তার অস্বস্তির একটা অধ্যায়। একটা বাজে অতীত। নয়নতারা তার বর্তমান। সুখের ভবিষ্যৎ। নক্ষত্র নয়নের হাত শক্ত করে ধরে রাখে। অনেক অপেক্ষার পর সব ঠিক হয়েছে। এখন আর নিজেদের মধ্যে কোন ভুল বোঝাবুঝির জায়গায় দিবে না। দরকার পড়লে নয়নের পা ধরে মাফ চাইবে। তবুও তাকে রাগ করে চলে যেতে দিবে না। তারাকে ছাড়া তার জীবন কল্পনা করা অসম্ভব। নয়নের ঘুম ভাঙে। নক্ষত্রকে চোখের সামনে দেখে তার মনটা আবার কেঁদে ওঠে। নক্ষত্র হাসার চেষ্টা করে। অনেকটা সময় দুজন দুজনার দিকে চেয়ে থাকে।
সময় বয়ে যায়। চোখে চোখে অনেক কথা হয় ওদের। তারা, আমি ইলাকে ভালোবাসতাম। নক্ষত্র নিজের মনের সাথে যুদ্ধ করে কথাটা নয়নকে বলেই ফেলল। বলেই নয়নের মুখের দিকে তাকালো। নয়ন থামকে গেছে। পাথর হয়ে গেছে সে। রামিসা সত্যি বলছিল। নক্ষত্র কাতর গলায় বলে, আমি ইলাকে ভালোবাসতাম তারা। কিন্তু এখন আমি তোমাকে ভালোবাসি। ভালোবাসতাম আর বাসির মধ্যে কিন্তু অনেক পার্থক্য। ইলা আমার অতীত ছিল। তুমি আমার বর্তমান। আমার ভবিষ্যৎ। আমরা দুজন চাওয়ায় আমাদের বিয়ে হচ্ছিল। আমি তখন জানতাম না তারা তুমি আমার ভাগ্যে আছো। আর তাই তো ইলার সাথে বিয়েটা হলো না। তুমি আমার বউ হলে। পরিস্থিতি আমাদের এক করে দিল। এই কথাগুলো আগেই তোমাকে আমার জানানো উচিত ছিল। আমি ভয় পেতাম তারা। তুমি তখন কতটা অবুঝ ছিলে। আমাকে ছেড়ে যাবার কথাই 24 ঘন্টা তোমার মাথায় ঘুরত। এবারই ছেড়ে, আমাকে ছেড়ে যাবার বাহানা খুঁজতে তুমি। তাই আমি বলতে পারিনি। আমাকে তুমি ক্ষমা করে দাও। প্লিজ তারা। নয়ন স্থির চোখে নক্ষত্রর দিকে তাকিয়ে অশ্রু বিসর্জন করে, কোন কথা বলতে পারে না সে। নক্ষত্র ব্যাকুল হয়ে নয়নের মনের ভাব জানতে চায়। নয়ন আগে থেকেই সবটা জানত। ফলে ধাক্কাটা সে খুব কম সময়ই সামলে নিয়েছে। নক্ষত্রর এই খোলামেলা স্বীকারোক্তি শোনার পর তার কেমন প্রতিক্রিয়া করা উচিত? কখনো যদি ইলা আপু আপনার কাছে ফিরে আসতে চায় তাহলে কি আপনি আমাকে ছেড়ে দিবেন? ওকে আপন করে নিবেন? নয়নের গলা ধরে আসে। চোখের পানি লুকাতে পারে না সে। নক্ষত্র হতবুদ্ধির ন্যায় নয়নের মুখের দিকে দেখে। তোমার কি মনে হয় তারা? আমি তোমাকে ছাড়তে পারবো? নয়ন কান্না গিলে বলে। আমি আপনার মুখ থেকে শুনতে চাই। আমি নিঃশ্বাস নেওয়া ছেড়ে দিতে পারবো তবুও তোমাকে না। আপনি আমাকে সব সময় এরকম ভালোবাসবেন? নক্ষত্র হেসে ফেলল। নয়নের রাগ হলো। হাসছেন কেন? বাসবেন না? তোমাকে ভালোবাসা আমার অভ্যাসে পরিণত হয়েছে তারা। কখনো আমার থেকে কিছু লুকাবেন না। যে সমস্যাই হোক আমরা একসাথে মিলে তার সমাধান করব। তুমি আমাকে ক্ষমা করে দিয়েছ তারা? আপনার উপর আমার কখনো কোন অভিযোগ ছিল না। ক্ষমা কিভাবে করব বলুন তো? নক্ষত্র শুধুই ভয় পাচ্ছিল। নয়নকে সে যতটা অবুঝ ভেবেছিল নয়ন আসলে ততটা অবুঝ না। নয়ন যথেষ্ট ম্যাচিউর। নক্ষত্র একটানে নয়নকে নিজের কাছে টেনে আনল। অভিযোগ ছিল না। তোমাকে আমি জোর করে বিয়ে করেছিলাম এটাই তো তোমার সবথেকে বড় অভিযোগ ছিল। নয়ন নক্ষত্রর বুকে মুখ গুজে মিনমিন করে বলে। তখন বুঝিনি আল্লাহ আমাকে আপনার জন্যই বানিয়েছে। আমার ভাগ্যে আপনিই লেখা ছিলেন। তারা, ইলা ফিরে এলেও আমাদের সম্পর্কে তার কোন প্রভাব পড়বে না। ইলার উপর এখন আমার আর কোন রাগ নেই। ইলা পালিয়ে গিয়েছিল বলেই আমি তোমাকে পেয়েছি। ইলা না পালালে তোমাকে বউরূপে পেতাম না আমি। ইলা আমাদের দুজনকে মিলিয়ে দেওয়ার কাজ করেছে। এখন থেকে কিন্তু ইলা আপুকে আপনারও আপু ডাকতে হবে। নক্ষত্র শব্দ করে হাসল। আপু। এটা করতে অন্তত বলো না আমাকে। যে মেয়েটাকে একসময় গার্লফ্রেন্ড ভেবে জড়িয়ে ধরেছি, চুমু খেয়েছি। তাকে এখন আপু ডাকবো? নয়ন ঝট করে মাথা তুলে নক্ষত্রকে দেখে। দুহাতে নক্ষত্রর মুখ চেপে ধরে। আপনি অনেক খারাপ। এসব আবার আমার সামনে বলছেন। লজ্জা করে না আপনার? আমি থাকবো না। এক্ষুনি চলে যাব। ছাড়ুন আমাকে। এমন ক্যারেক্টারলেস বর আমার চাই না। নয়ন সমানে নক্ষত্রর উপর কিল ঘুষি বর্ষণ করছে। নক্ষত্র হাসতে হাসতে ওর হাত আটকে ধরেছে। রাগ করছো কেন? তুমিই তো বলেছ আমরা একজন আরেকজনের সব জানব। অজানা কিছু থাকবে না আমাদের মাঝে। তাই তো আগে থেকে জানিয়ে দিচ্ছি। নইলে ইলা আপু ফিরে এসে তোমাকে এসব জানালে তখন আবার তুমি আমাকে ভুল বুঝবে। অনেক খারাপ আপনি। ভীষণ বাজে। গার্লফ্রেন্ড হলেই চুমু খেতে হয়। জড়িয়ে ধরতে হয়। আমাকে আর ছুবেন না আপনি। একদম জড়িয়ে ধরবেন না। বিয়ের আগেই সব করে ফেলেছেন। অসভ্য বাজে লোক। বউয়ের থেকে ওসব জড়িয়ে ধরা, চুমু খাওয়া কিচ্ছু পাবেন না। এটাই আপনার শাস্তি। নক্ষত্র স্বস্তির নিঃশ্বাস ফেলে। ওদের সম্পর্কে বিশ্বাসের ভিতটা এতটাই মজবুত হয়েছে, এখন আর কোন ভুল বোঝাবুঝি এখানে জায়গা পাবে না। নক্ষত্র নয়নের কানে কানে বলল। যেদিন থেকে তুমি আমার জীবনে এসেছো তারা সেদিন থেকেই আমার জীবনে আর কোন মেয়ের জায়গা নেই। তুমিই আমার সব।
তুমি বললে আজীবন চোখে কালো কাপড় বেঁধে রাখবো আমি। তোমাকে ছাড়া আর কোন মেয়েকে দেখব না। নয়ন রামিসার কথা এই মুহূর্তে নক্ষত্রকে বলে না। সে বললে হয়তো নক্ষত্র তার কথা অবিশ্বাস করবে না। কিন্তু নয়ন চায় নক্ষত্র যেন রামিসার নোংরা চেহারা নিজের চোখে দেখে। রামিসা এটা ভেবে খুশি হচ্ছে যে নয়নতারা আর নক্ষত্রর সম্পর্কে ফাটল ধরিয়ে দিয়েছে সে। নয়নকে নক্ষত্রর বিরুদ্ধে খেপিয়ে ব্যাপারটা ওদের ডিভোর্স পর্যন্ত নিয়ে যাবে। বেচারি রামিসা এটা জানে না নয়ন এত সহজে তার ফাঁদে পা দিবে না। তার উদ্দেশ্য সম্পর্কে নয়ন সচেতন। রামিসা নয়নকে সমবেদনা দিতে আসে। নয়নতারা, আমি জানি তোমার মনের উপর দিয়ে কি ঝড় বয়ে যাচ্ছে। তুমি হয়তো ভাবতে পারোনি নক্ষত্র তোমাকে এভাবে ঠকাবে, তাই না? রামিসা আপু, আমাদের স্বামী স্ত্রীর ব্যাপার আমরা বুঝে নেব। আপনাকে আমায় নিয়ে ভাবতে হবে না। রামিসা হতভম্ব। এত আগুন লাগানোর পরেও এই মেয়ে নিরুত্তাপ আছে কিভাবে? ইলা আপু আর উনার সম্পর্কের কথা আমি জানি। উনি নিজে আমাকে বলেছেন। ইলা আপু উনার অতীত। আর অতীতকে আঁকড়ে ধরে থাকতে নেই। অতীত যত তাড়াতাড়ি ভুলে যাওয়া যায় ভবিষ্যৎ ততই সুন্দর হয়। আপনি এ বাড়িতে মেহমান হয়ে এসেছেন। তাই মেহমানের মতো কয়দিন থাকুন। তারপর চলে যান। আমাদের হাজবেন্ড ওয়াইফের মাঝে কথা বলার আপনার কোন অধিকার নেই। এটা আপনাকে শোভাও পায় না। রামিসার মনে আগুন জ্বলছে। নয়নতারা মেয়েটা তার ভাবনার থেকেও বেশি চালাক। তোমার মতো লোভী স্বার্থপর মেয়ে আমি খুব কম দেখেছি নয়নতারা। সবকিছু জেনেও তুমি নক্ষত্রকে ছাড়বে না। কেন ছাড়ব? উনি আমার স্বামী। সামান্য একটা বিষয়ের জন্য উনাকে আমি কেন ছাড়ব? ভালোবাসার মানুষের বড় থেকে বড় অপরাধ ক্ষমা করে দেওয়া যায়। উনি তো কোন অপরাধ করেননি। হ্যাঁ আমি লোভী। আমি স্বার্থপর। আর সবটাই আমার স্বামীর জন্য। আপনিও তো কম লোভী না। আপনার স্বার্থপরতা আমার থেকেও বেশি। আমি উনাকে ছেড়ে দিলে আপনি উনার বউ হবেন। এটা কিভাবে ভাবলেন আপনি রামিসা আপু? আমি চলে গেলেও উনি আপনার মতো দুমুখ সাপকে বিয়ে করবে না। নয়নতারা। রামিসা চিৎকার করে ওঠে। রাগে ফুঁসতে থাকে। আপনার উদ্দেশ্য আমি জানি। আপনি আমার জন্য মায়া দেখাচ্ছেন না। বরং আমাকে আমার স্বামীর বিরুদ্ধে খেপাতে চাইছেন। আমি এতটাও বোকা না। আমি আপনাকে ভালো মনে করেছিলাম। কিন্তু আপনি রাস্তার মেয়েদের থেকেও বাজে। অন্যের স্বামীর প্রতি আপনার নজর। আপনার মতো নোংরা মেয়ে আমি আমার জীবনে দেখিনি। রামিসা রাগে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে। নিজের মুখে সব স্বীকার করে নেয় সে। হ্যাঁ, হ্যাঁ আমি নক্ষত্রকে চাই। নিজের করে পেতে চাই ওকে। নক্ষত্র আমার। তুই ওকে আমার থেকে ছিনিয়ে নিয়েছিস। তোকে আমি ছাড়ব না। নিজে থেকে নক্ষত্রর জীবন থেকে যাবি না তো তুই? তোকে আমি খুন করব। তারপর নক্ষত্রর বউ হব। নয়ন কিছু বুঝে ওঠার আগে রামিসা এসে নয়নের উপর ঝাঁপিয়ে পড়ে নয়নের গলা চেপে ধরে। আস্তে আস্তে নয়নের শ্বাসরুদ্ধ হয়ে আসে। সেই সময়ই পেছনে থেকে নক্ষত্র এসে রামিসাকে নয়নের থেকে দূরে সরিয়ে নেয়। সজোরে রামিসার গালে থাপ্পড় মারে। নয়ন হাঁপাচ্ছে। দম বন্ধ হয়ে গিয়েছিল তার। রামিসা গালে হাত দিয়ে হতবুদ্ধি হয়ে নক্ষত্রর দিকে তাকিয়ে থাকে। নক্ষত্র কখন এসেছে? নয়নতারা রামিসার সাথে কথা বলার এক ফাঁকে রামিসার চোখের আড়ালে নক্ষত্রকে কল করে। নক্ষত্র ফোনে ওদের সব কথাই শুনে। বাড়ি ফিরছিল সে। নিচে গ্যারেজে ছিল। রামিসার থেকে নয়নের ক্ষতির সম্ভাবনা আছে মনে হতে ছুটে আসে সে। নক্ষত্রর চোখ দিয়ে আগুন ঝরছে। বেরিয়ে যাও তুমি। এক্ষুনি আমার বাড়ি থেকে দূর হও। তোমার চরিত্রের এই নোংরা দিকটা আমি কল্পনাও করতে পারিনি রামিসা। এতটা নিচে কিভাবে নামতে পারলে তুমি? তারাকে খুন করতে যাচ্ছিলে তুমি? ওর কিছু হলে আমি তোমাকে ছেড়ে দিতাম। সারা জীবন বন্ধু ভেবে এসেছি তোমাকে। তাই আজ ছেড়ে দিচ্ছে। নইলে তোমার মতো ক্রিমিনালকে পুলিশে দেওয়া উচিত ছিল। ঘাড় ধাক্কা দিয়ে তোমাকে বের করে দেওয়ার আগে তুমি নিজেই চলে যাও রামিসা। নয়নতারা ৩০। জেরিন আক্তার নিপা। রামিসা নক্ষত্রদের বাড়ি থেকে চলে গেছে। জীবন থেকে সব ঝামেলাই যেন দূর হয়ে গেছে এমনটাই মনে হচ্ছে নয়নের। এখন তার ছোট্ট সুখের সংসারে শুধু সে আর নক্ষত্র। কোন তৃতীয় ব্যক্তির ছায়া পড়বে না ওদের উপর। রামিসা কেন চলে গেল এই নিয়ে নক্ষত্রর মা অবশ্য ঝামেলা করেছে। প্রথমে তিনি অনেক চেঁচামেচি করছিলেন। নক্ষত্র যখন বলল
রামিসা একটা ক্রিমিনাল মা। ও তারাকে মারতে গেছিল। রামিসা আরো কি কি করেছে শুনলে অবাক হবে তুমি। রামিসা আমার আর তারার সম্পর্ক নষ্ট করতে উঠে পড়ে লেগেছিল। ওকে পুলিশে দেওয়া উচিত ছিল। নক্ষত্রর মা তারপর থেকেই চুপ হয়ে গেল। রামিসার সত্য প্রকাশ পেয়ে গেছে। এখন যদি নক্ষত্র জানতে পারে তার নিজের মা রামিসাকে সাহায্য করেছে তাহলে কখনো মাকে ক্ষমা করবে না নক্ষত্র। নয়নতারাকে নিয়ে নক্ষত্র বাড়ি থেকেও চলে যেতে পারে। একমাত্র ছেলেকে হারানোর ভয়ে নক্ষত্রর মা নয়নকে মেনে নেওয়ার সিদ্ধান্ত নিল। ছেলে যদি নয়নতারার সাথে সুখে থাকে তাহলে উনার আপত্তি কিসে? ছেলেটা ছোটবেলা থেকেই ভালোবাসার কাঙ্গাল ছিল। বাবা মা কারো কাছ থেকেই ভালোবাসা পায়নি সে। এখন বউকে নিয়ে সে যদি জীবনে সুখী হয় তাহলে মা হয়ে উনার আর কি চাই? ছেলের সুখটাই কি বড় নয়? শাশুড়ি মাও এখন নয়নকে চোখে হারায়। শ্বশুর বেশিরভাগ সময়ই কাজ নিয়ে নানান জায়গায় ঘোরাঘুরি করে। বাড়িতে থাকেই না বলতে গেলে। শাশুড়ি মা নয়ন আর নক্ষত্রকে একসাথে পেয়ে বলে, তোমাদের বিয়েতে তো আমি তোমাদের কিছুই দেইনি। তাই আমার আর তোমার বাবা একটা প্ল্যান করেছি। বৌমাকে নিয়ে কয়েকদিনের জন্য দেশের বাইরে থেকে ঘুরে আসো। তোমাদের যে জায়গা পছন্দ হয় আমাকে জানাবে। আমি তোমার বাবাকে জানাবো। উনি তোমাদের যাবার ব্যবস্থা করবেন। মাকে এভাবে দেখে নক্ষত্র সত্যিই ভালো লাগছে। মা নয়নকে মন থেকে মেনে নিয়েছে। নক্ষত্র পেছনে থেকে নয়নের কোমর পেঁচিয়ে ধরে বলে, মা কিন্তু আমাদের হানিমুনে পাঠাচ্ছে। সরাসরি এটা বলতে পারেনি তাই ঘুরিয়ে পেঁচিয়ে ঘুরতে যাওয়ার কথা বলেছে। নয়ন কাজ করছিল। তার কাজে নক্ষত্র ব্যাঘাত ঘটাচ্ছে। সারাদিন বউয়ের পেছনে পেছনে ঘুরে। আগে তো বাড়িতে পাওয়া যেত না। এখন জোর করেও বাড়ি থেকে বের করা যায় না। সব কাজে নয়নের সাহায্য করে। নয়ন বাধা দিলে বলে, বউ আমার বাচ্চা মানুষ, এত কাজ একা একা করতে পারবে নাকি? সরো সরো, হাত টাত পুড়ে গেলে শ্বশুর মশাই আবার আমার গলায় দড়ি ঝুলাবে। এখনো নক্ষত্র তাকে জ্বালাতন করছে। নয়ন মনে মনে খুশি হলেও মুখে বিরক্তি প্রকাশ করে বলে, দিন দিন আপনার স্বভাব খারাপ হয়ে যাচ্ছে। যখন তখন জোরাজোরি। আমরা ছাড়াও বাড়িতে আরো মানুষ আছে তো নাকি? তুমি দিন দিন এমন হাইস্কুলের ম্যাডাম হচ্ছ কেন বলো তো? আনো রোমান্টিক বউ আমার। আপনি বউয়ের আঁচল ধরে সব সময় ঘুরঘুর করেন, কাজের লোকগুলো নিজেদের মধ্যে এসব বলাবলি করে হাসে। আমার কানে আসে সব। তখন আমার লজ্জা করে না বুঝি? কপালে ভাঁজ পড়ে নক্ষত্রের। লজ্জা? লজ্জা কিসের হ্যাঁ? অন্যের বউয়ের পিছন ঘুরি নাকি? নিজের বউ ভাই। যা খুশি তাই করব। কার বাপের কি? কে কি বলে, ওটার চাকরি খাবো আমি। আপনি পাগল। মা আমাদের হানিমুনে কেন পাঠাচ্ছে জানো? নয়ন কথা বলে না। লজ্জা লাগছে তার। কান গরম হয়ে যাচ্ছে। শুনবে না কেন? কেন? ওখান থেকে ফিরে যেন মাকে দাদি বানাতে পারি। নয়ন লজ্জায় মুখ নিচু করে নেয়। নক্ষত্র হাসে। দুহাতে নয়নের গাল ধরে মুখ উপরের দিকে তুলে কপালে ঠোঁট ছোঁয়ায়। তোমার এই লজ্জা মাখা মুখ দেখে আমি আজীবন কাটিয়ে দিবে পারবো। এখনো এত লজ্জা? আমি কি তোমার পর? এভাবে আরো 2 সপ্তাহ কেটে যায়। নক্ষত্র বাবা ওদের সুইজারল্যান্ড যাওয়ার সব ব্যবস্থা করে ফেলেছে। 2 দিন পর ফ্লাইট। কিন্তু যাওয়ার একদিন আগেই নয়নের বাপের বাড়ি থেকে খবর আসে, ছোট চাচির বেবি হবে। চাচির অবস্থা ভালো না। বেবিকে বাঁচানো নাও সম্ভব হতে পারে। চাচি কান্নাকাটি করে ভেঙে পড়েছে। নক্ষত্র ওদের যাওয়া ক্যান্সেল করে নয়নকে নিয়ে শ্বশুর বাড়ি যায়। সন্ধ্যায় চাচির পেইন উঠেছে। উনাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বেবিকে বাঁচানো যাবে না শুনে জাহিদ বাচ্চাদের মতো কাঁদছে। নয়ন ওকে বোঝাচ্ছে, কিচ্ছু হবে না পাগল। তুই এখন থেকেই এভাবে কাঁদছিস কেন? চাচিকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়েছে তো। কারো কিচ্ছু হবে না। দেখে নিস তুই। আমার মা আর বাবুর কিছু হবে না তো আপু? নয়ন নিজেও মনে মনে ভয় পাচ্ছে। জাহিদ চাচির একমাত্র ছেলে। তারপর আরো 2জন বাবু মারা গেছে। হয়তো পেটে থেকেই মারা গেছে। নইলে জন্ম নেওয়ার কিছু সময় পর। এবারও তেমন কিছু হবে নাকি? চাচি তাহলে একেবারেই ভেঙে পড়বে। প্রতিবার 10 মাস গর্ভে ধরেও সন্তানকে কোলে নিতে পারে না। সবাই এখন হাসপাতালে। নয়নের পক্ষে আর বাড়িতে থাকা সম্ভব হচ্ছে না। সে নক্ষত্রকে বলল, আমাকেও চাচির কাছে নিয়ে যান না।
নক্ষত্র নয়নকে বোঝায়, সবাই তো চাচির কাছে আছে তারা। তুমি ওখানে গিয়ে শুধু শুধু কি করবে? তুমি বরং জাহিদের কাছে থাকো। ও বেচারাও তো ভয় পাচ্ছে। নয়ন নক্ষত্রর কথা শুনে রাগ হয়ে যায়। শুধু শুধুই যাব। তবুও নিয়ে যান। বাড়িতে বসে আমার অস্থির লাগবে। চাচির আগেও আরো দুটা বাচ্চা এরকম ভাবে মারা গেছে। আপনি বুঝতে পারছেন না। নিয়ে যান না প্লিজ। আচ্ছা চলো। জাহিদও চলো। একা তুমি বাড়িতে থাকবে কিভাবে? নয়ন হাসপাতালে এসেই ঝিনুকের কাছে ছুটে আসে। চাচি এখন কেমন আছে আপু? জানি না রে। এবারও মনে হয় বাবুটা। ওরকম বলো না আপু। চাচির অনেক কষ্টের সন্তান। হ্যাঁ রে। মামির জন্যই কষ্ট হচ্ছে। প্রতিবার মামির সাথে এমন হয়। বেচারি একটা সন্তানের জন্য এতটা পাগল। আল্লাহ দিয়েও তার কাছ থেকে কেড়ে নেয়। তার থেকে না দেওয়াই ভালো। রাত 10টার সময় চাচি মেয়ে সন্তানের মা হয়। ডাক্তার জানায় মা বেবি দুজনই ভালো আছে। ঝুঁকি কেটে গেছে। বাচ্চা একটু দুর্বল। তবে ভয় পাওয়ার কিছু নেই। ভালো করে ওর দেখাশোনা করলে অল্প দিনেই হেলদি হয়ে উঠবে। সবাই আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে। যাক বাবা, শেষ পর্যন্ত আল্লাহ চাচিকে সুখের মুখ দেখিয়েছেন। সেই রাতটা মা, ফুপু, জেঠিমা হাসপাতালে থাকে। বাকিরা বাড়ি চলে আসে। ফেরার সময় ঝিনুক নয়নকে জিজ্ঞেস করে, তোরা কখন এসেছিস? সন্ধ্যায়। ইমন ভাইয়া ফোনে জানিয়েছিল তোদের না দুদিন পর যাওয়ার কথা। যাব না। ও না করে দিয়েছে। ওরে গাধি, কবে মানুষ হবি তুই? ছেলেটা কত আশা নিয়ে যাবার সব ব্যবস্থা করেছে। সেদিন এসে আমাদের বলে গেলি। আজ বলছিস যাবি না। আমার ভাইয়ের সব স্বপ্নে ছাই ফেলে দিলি তুই। আমি একবারও না করেছি নাকি? তোমার ভাই চাচির এরকম অবস্থা শুনে বলল থাক, এবার যেতে হবে না। পরে কোনো একসময় যাওয়া যাবে। বাহ নয়ন, কি ভাগ্যবাতী রে তুই। নক্ষত্রর থেকে পারফেক্ট তোর জন্য আর কেউ হতেই পারত না। তোরা মেড ফর ইচ আদার। নয়নও খুব করে উপলব্ধি করে নক্ষত্রর জন্যই সে তৈরি হয়েছে। নক্ষত্রর থেকে ভালো সে আর কাউকে পেত না। দুদিন হাসপাতালে থাকার পর নতুন বাবুসহ চাচিকে বাড়িতে নিয়ে আসা হয়। সবাই বেশ ঘটা করে নতুন বাবুকে তার বাড়িতে ওয়েলকাম করে। ইমন নয়নকে খেপানোর জন্য বলে, তোর আদরে ভাগ বসানোর মানুষ এসে গেল রে নয়ন। এবার থেকে সবাই ছোট নয়নকেই আদর করবে। তুই পর হয়ে গেলি। এমনিতেও তো তোর বিয়ে হয়ে গেছে। পরের বাড়ির বউ তুই। এখন থেকে তো ছোট নয়নই আমাদের সাথে থাকবে। ঝিনুক, আমি কি ভেবেছি জানিস? ছোট বাবুর নামও নয়নতারা রাখব। আমাদের দ্বিতীয় নয়নতারা। প্রথম নয়নতারা তো এখন নক্ষত্রদের বাড়ির। নয়ন সত্যিই ক্ষেপে গেল। নিজের ভাগ কাউকে দিতে রাজি না সে। নয়ন যতই রাগ করছে ইমন ওকে আরো খেপিয়ে দিয়ে বলছে, এতদিন তুই ছিলি আমাদের বাড়ির সবথেকে ছোট মেয়ে। তাই সবার আদর তুই একা পেয়েছিস। এবার তোর থেকেও ছোট আরেকজন এসে গেছে। এখন সব আদর ও পাবে। আমাদের ছোট্ট বোনটা। নয়ন প্রায় কাঁদো কাঁদো মুখে বলে, ভাইয়া ভালো হচ্ছে না কিন্তু। তুমি এমন করলে আমি কিন্তু চলে যাব। চলে যাবি? আচ্ছা। নক্ষত্র, ওকে নিয়ে যাও তো। পরের বাড়ির বউকে আমাদের বাড়িতে রেখে লাভ নেই। যা নয়ন। নয়ন ভাবভা করে কেঁদে ফেলে। নক্ষত্র ওদের ভাইবোনের কাণ্ড দেখে হাসে। নয়ন যেমন অবুঝ, ইমনও তেমন নাছোড়বান্দা। নয়নকে কাঁদিয়ে মা, চাচি, ঝিনুকের বকা খেয়ে সেই আবার নয়নকে শান্ত করে। আরে পাগলি, সত্যি সত্যি কাঁদছিস নাকি তুই? আমি তো মজা করছিলাম রে। আমাদের নয়নতারা একটাই। আর সেটা তুই। আমাদের সবার নয়নের মনি ছোট্ট বোনটা। ছি। নিজের বরের সামনে কেউ এভাবে ঠোঁট ফুলিয়ে কাঁদে। কি বিশ্রী দেখতে লাগছে তোকে। নক্ষত্র কি ভাববে বলতো? ভাববে তার বউটা ছিচকাদুনে। হে, প্রেস্টিজ পাংচার করে দিচ্ছিস রে তুই। নয়ন গালটাল লাল করে নাক টানতে টানতে কান্না থামাতে চায়। ওর নাকের ডগা লাল হয়ে গেছে। নক্ষত্রর ইচ্ছে করছে টুপ করে ওই নাকের ডগায় একটা চুমু খেয়ে ফেলে, কিন্তু সবার সামনে সেটা সম্ভব হচ্ছে না। এখানে আসার পরে বউটাকেও একটু সময়ের জন্য একা পাচ্ছে না। সবার সাথে বসে গল্প করছে। নয়তো চাচির ঘরে গিয়ে বাবু কোলে নিয়ে বসে থাকছে। ও বেচারা অসহায় হয়ে ঘরে একা বসে থাকে।
কই সে নিজের বাচ্চার কথা ভাবছে, কিন্তু তার বউ চাচাতো বোনকে নিয়ে মহা ব্যস্ত আছে। তাকে সময় না দিলে কিভাবে নিজেদেরও অমন একটা ফুটফুটে মেয়ে হবে? হানিমুনের প্ল্যানটাও ক্যান্সেল করতে হলো। নয়নতারা 31। জেরিন আক্তার নিপা। অনুষ্ঠান করে বাবুর নাম রাখা হলো। চাচির খুশি দেখে নয়নের কি যে ভালো লাগছে। আল্লাহ, চাচির অনেক পরীক্ষা নেওয়ার পর এই মেয়ে বাবুটা দিল। বাড়ির সবার খুশি দেখে কে বড়দের মাঝে একবার ফিসফাস গল্প শুনেছে নয়ন। ঝিনুকের পেছনে পড়েছে সবাই। কেউ একজন বলল, কি রে, তোরা কবে খুশির খবর দিবি? আমাদের ইমনটা কি কোন কাজেরই না। ঝিনুকও দ্বিগুণ উৎসাহ নিয়ে হাসতে হাসতে ওদের কথার জবাব দিচ্ছে। যখন খুশির খবর শোনাবো না ভাবি, তখন দেখবে একসাথে কয়েকটা শোনাব। তোর পরেই তো নয়নের পালা। তোরাই তো ছোটগুলারে শিখাবি। নিজে মা হয়ে উৎসাহ দিবি ওকে। আমাদের নয়নই তো এখনো বাচ্চা। ওর নিজের আরেকটা বাচ্চা হলে ওদের দুজনকে সামলাবে কে? আমার ভাইটার উপর ঝুলুম হয়ে যাবে। দুটা বাচ্চাকে সামলাতে হবে ওর। দূরে থেকে ওদের কথা শুনে নয়নও একবার ভাবল তার নিজের বাচ্চা হবে একদিন। সেও মা হবে। ওই ছোট্ট ছোট্ট হাত পায়ের তুলতুল একটা বাবু ওর অংশ থেকে জন্মাবে। ওর নিজের বাবু। ব্যাপারটা ভাবতেই নয়নের মুখ লজ্জায় লাল হয়ে যাচ্ছে। অনুষ্ঠানের ফাঁকে নক্ষত্র একবার ওকে সবার চোখের আড়ালে টেনে নিল। নয়নের কাঁধের উপর দুহাত রেখে আদুরে গলায় বলল, আমার বউটা তো আমাকে সময়ই দিচ্ছে না। কত কাজ বলুন তো। আমার থেকেও কাজ বড়। আপনি বড্ড বাচ্চা মানুষ। এরকম আরেকটা বাচ্চা এলে তুমি আমাদের দুজনকে সামলাতে পারবে না? নয়ন কি বলবে? মুখ নিচু করে নিল সে। নক্ষত্র ধীরে ধীরে নয়নের কোমরে হাত নিয়ে গেল। কি হলো? পারবে না? জানি না। আমি জানি তারা, তুমি এখনো ছোট। একটা বেবির দায়িত্ব তুমি নিতে পারবে না। আমি তোমাকে বলতামও না। কিন্তু চাচির বাবুটাকে দেখার পর থেকে আমার খুব ইচ্ছে করছে ওরকম একটা রাজকুমারী আমারও হবে। আমাকে পাপা ডাকবে। তুমি এটা ভেবো না বেবি আসার পরে আমি তোমাকে কম ভালোবাসবো। তোমাদের দুজনকেই আমি আমার বুকে করে আগলে রাখব। বলো না তারা আমাকে পাপার ডাক শোনাবে না তুমি? ওরে নয়ন! প্রায় চেঁচিয়ে উঠে চোখে হাত দিয়ে উল্টো দিকে ফিরে দাঁড়ালো ঝিনুক। নয়ন লজ্জা পেয়ে ছিটকে নক্ষত্র থেকে দূরে সরে এলো। নক্ষত্র মুহূর্তে পরিস্থিতি সহজ করে নিল। এই ভরা বাড়িতেও তোরা চিপায় চাপায় রোমাঞ্চ করতে ভুলছিস না। বেডরুম আছে কেন রে? কিছু রোমান্টিক কথাবার্তা বেডরুমের জন্যও রেখে দে না। একা সময় ধীরে সুস্থে গল্প করিস তোরা। এবার আয়, বড় মামা, মানে আমার শ্বশুর আব্বা ডাকছে তোকে। ওদের বেড়াতে যাওয়া যেহেতু বাতিল করা হয়েছে তাই নয়নকে ওর বাড়ির মানুষ কিছুদিনের জন্য জোর করে রেখে দিল। নয়নের ইচ্ছে ছিল নক্ষত্রর সাথে চলে যাবে। নয়নকে রেখে যেতে নক্ষত্ররও ইচ্ছে করছিল না। কিন্তু কি আর করার? শ্বশুরের মেয়ে, শ্বশুর যেহেতু চাচ্ছে মেয়েকে কিছু দিন কাছে রাখবে। এখন আর জামাই কি করতে পারবে? নয়ন যতবারই ছোট বাবুকে কোলে নেয় ততবারই তার নক্ষত্রর বলা কথাগুলো মনে পড়ে। আমাকে পাপা বানাবে তো তারা? নয়ন একা একাই হাসে। বাবুর ছোট ছোট হাত, চোখ, মুখ, নাক খুঁটিয়ে খুঁটিয়ে দেখে। তারও ইচ্ছে করে এমন একটা বাবু তারও হবে। মা হওয়ায় অনুভূতির কথা ভাবলেই নয়ন হাওয়ায় উড়ে। সত্যি এই অনুভূতি পৃথিবীর সব অনুভূতি থেকে আলাদা। কয়টা দিন এভাবেই কেটে যায়। এর মাঝে নক্ষত্র এসেছে মাত্র 2 দিন। নয়ন নক্ষত্রকে বলতে পারেনি বাচ্চা সেও চায়। সেদিন রাতে নক্ষত্রর আসার কথা। বিকেলে নয়ন নক্ষত্রকে একবার কল করেছে। নক্ষত্র কি যেন কাজে ব্যস্ত ছিল। ফোনে শুধু এটুকু বলেছে, আমি রাতে আসব। এখন একটু বিজি আছি তারা। পরে কথা বলি। ফ্রি হয়ে কল দেব। সন্ধ্যার পর থেকেই নয়ন শুধু দরজার দিকে দেখছে। কোন কাজ করলেও কান খাড়া করে রাখছে। কখন কলিং বেল বাজবে? কখন আসবে নক্ষত্র? নক্ষত্রর সাথে তার কত কথা বলার আছে। কিভাবে বলবে নয়ন কথাগুলো? দূর, এত লজ্জা লাগছে কেন তার? নয়নকে অন্যমনস্ক হয়ে দরজার দিকে তাকিয়ে থাকতে দেখে ঝিনুক ওর গায়ে ধাক্কা দিয়ে বলল, নয়ন রে, তুই তো গেছিস। আমি আর ইমন যে ভালোবেসে বিয়ে করেছি তবুও তো আমরা একজন আরেকজনের জন্য এতটা পাগল না। হ্যাঁ ইমন কিছুটা পাগল। তবে আমি তো তোর ভাইয়ের থেকে 1000 গুণ বেরসিক।
তুই নক্ষত্রকে এভাবে চোখে হারাবি তা জানলে তোকে রাখতামই না। নয়নের চোখ কপালে উঠল। অবিশ্বাস্য গলায় সে বলল, তোমাদের লাভ ম্যারেজ? ঝিনুক শব্দ করে হেসে ফেলল। কার সাথে কি আলাপ করছে সে? এই নয়ন তো কিছুই জানত না। ইলাটা জানত। কেন তুই জানিস না? না, সবাই লাভ ম্যারেজ করে। আর আমি কিছুই জানি না। এত গাধা কেন আমি আপু? সবাই মানে? আর কে করল? করেনি। করতে চেয়েছিল। কে? তোমার ভাই নক্ষত্র। ঝিনুক এটা ভেবে অবাক হচ্ছে নয়ন সব জেনে গেছে। আর জেনেও সে এত সহজভাবে কথাগুলো বলছে। নক্ষত্র নয়নকে সব বলে দিয়েছে। নইলে নয়ন জানবে কোত্থেকে? তুমি জানো না? ইলা আপু আর তোমার জামাইয়ের চক্কর ছিল। ভালোবেসে বিয়ে করতে যাচ্ছিল দুজন। ঝিনুক তার হাতে নিজেই জোরে চিমটি কেটে চিৎকার করে উঠল। ও বাবা রে! কি হলো আপু? কিছু না। তুই সব জানিস? হ্যাঁ, ও আমাকে বলে দিয়েছে। শুনে তোর কষ্ট হয়নি? হয়েছে তো। প্রথমে শুনে আমি কি করব ভেবে পাচ্ছিলাম না। আমি তো চলেই আসতে চেয়েছিলাম। তারপর ও আমাকে বোঝালো। ইলা আপু ওর অতীত ছিল। আমি বর্তমান, আমিই ভবিষ্যৎ। আমাকে ছাড়াও থাকতে পারবে না। আমার কাছে ক্ষমাও চেয়েছে। কত কাকুতি মিনতি করেছে তুমি যদি দেখতে আপু। কলিং বেল বেজে উঠলে ঝিনুক দরজার দিকে তাকিয়ে বলল, নক্ষত্রকে ক্ষমা করে দিয়ে ভালোই করেছিস তুই। যা তোর পাগল এসেছে। দরজা খোল গিয়ে। নয়ন হাসি মুখে দরজা খোলার জন্য ছুটে গেল। ঝিনুক দীর্ঘশ্বাস ফেলল। নয়নটার মাথায় এত বোধবুদ্ধি কবে উদয় হয়েছে? ইলার আর নক্ষত্রর ব্যাপারটা জেনেও ও বাড়ির কাউকে জানায়নি। কোন তামাশা করেনি। নক্ষত্রর ভাগ্য ভালো। বাড়ির কেউ যদি জানত ইলার সাথে নক্ষত্রর সম্পর্ক ছিল, তারপরও নক্ষত্র নয়নকে বিয়ে করেছে, তাহলে কাম খতম। ইমন নির্ঘাত নক্ষত্রকে জানে মেরে জেলে যেত। মামা কখনোই নয়নকে নক্ষত্রর সাথে থাকতে দিত না। নয়ন থাকতে চাইলেও জোর করে নিয়ে আসত। সব জেনে সত্য লোকাবার জন্য আমাকেও ছাড়ত না। দরজা খুলে দিয়ে সামনে দাঁড়ানো মানুষটাকে দেখে নয়ন কয়েক মুহূর্তের জন্য থমকে গেল। স্তব্ধ করে মানুষটার দিকে চেয়ে রইল সে। মুখে কোন কথা নেই তার। চোখে অবিশ্বাস্য দৃষ্টি। সে কি সত্যিই দেখছে? নাকি চোখের ভুল? সামনে ইলা দাঁড়িয়ে আছে। নয়ন ইলার পা থেকে মাথা পর্যন্ত চোখ বুলিয়ে নিল। পায়ে জুতা নেই। পরনের কাপড় ময়লা। কয়েক জায়গায় ছেঁড়া। মুখে আঘাতের দাগ স্পষ্ট। চোখের নিচে গাঢ় করে কালি পড়ে গেছে। মাথার চুল এলোমেলো। সব মিলিয়ে ইলাকে চেনা যাচ্ছে না। পাগলের মতো লাগছে তাকে। ঘোলা দৃষ্টি নিয়ে ইলা নয়নকে দেখল। ইলার বিশ্বাসই হচ্ছে না বাড়িতে এসে পৌঁছেছে সে। সামনে তার ছোট বোন নয়ন দাঁড়িয়ে আছে। হু হু চিৎকার করে ইলা নয়নকে জড়িয়ে ধরল। নয়ন বুঝতে পারল কাঁপছে ইলা। সেও এখনো বিস্ময় কাটিয়ে উঠতে পারছে না। ইলা আপু এতদিন পর কোত্থেকে এলো? আর আপুর এই অবস্থা কেন? এতদিন কোথায় ছিল আপু? এসব কি করে হলো? কি হয়েছিল তার সাথে? ইলার সমস্ত শরীর থরথর করে কাঁপছে। নয়নকে নিয়েই সে নিচে পড়ে গেল। নয়ন, নয়ন আমাকে বাঁচা। বাবা কোথায়? সসবাই কোথায় নয়ন? আমাকে বাঁচা। ও, ও আমাকে ধরে ফেলবে। নয়ন আর নিজেকে ঠিক রাখতে পারল না। কেঁদে ফেলল সে। আপুর এই অবস্থা তার সহ্য হচ্ছে না। কাকে এত ভয় পাচ্ছে আপু? কে ওকে ধরে ফেলবে? কার কথা বলছে ও? আপুকে তোমাকে ধরে ফেলবে? কার কথা বলছো তুমি? আর আর তোমার এই অবস্থা কিভাবে হলো? এতদিন কোথায় ছিলে তুমি? ও আমাকে ছাড়বে না নয়ন। আবার আমাকে আটকে রাখবে। বাবাকে ডাক তুই। আমার ভীষণ ভয় করছে। আমাকে বাঁচিয়ে নে না নয়ন। তোমার কিচ্ছু হবে না আপু। কিচ্ছু হবে না তোমার। আমরা আছি তো। বাবা, মা, চাচা, চাচি, জেঠু, ইমন ভাইয়া সবাই আছে। কেউ তোমাকে কিছু করতে পারবে না। তুমি এখন বাড়িতে আছো আপু। দরজা খোলাই ছিল। নক্ষত্র দরজার সামনে ঠাই দাঁড়িয়ে থেকে ওদের দেখছে। নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না সে। ইলা ফিরে এসেছে। এতক্ষণে বাড়ির সবাই ওদের কাছে এসে পড়েছে। কেউ বিশ্বাসই করতে পারছে না ইলা ফিরে এসেছে। সবার চোখে মুখে একটাই প্রশ্নের ছায়া। ইলার এই অবস্থা কিভাবে হলো? কেন হলো?
কার সাথে গিয়েছিল সে? আজ এতদিন পর ফিরে এসেছে কেন? নক্ষত্র কাপা পায়ে নয়নের পাশে এসে দাঁড়ালো। ইলা ওকে দেখে জোরে কেঁদে ফেলল। নক্ষত্র ওদের পাশে বসল। ইলা নয়নকে ছেড়ে দিয়ে নক্ষত্রকে জড়িয়ে ধরে ফুপিয়ে কাঁদতে লাগল। নক্ষত্র কিছুই বুঝতে পারছে না। হতবুদ্ধি হয়ে সে নয়নের দিকে তাকিয়ে আছে। নয়ন কিছু বলার ক্ষমতা হারিয়ে ফেলেছে। সে নক্ষত্রর দিকেও চাইতে পারছে না। ভেতরটা ভেঙে চুরমার হয়ে যাচ্ছে ওর। নক্ষত্র নয়নের মনের অবস্থা বুঝতে গিয়ে ইলাকে সান্ত্বনা দিতে পারছে না। নক্ষত্র, নক্ষত্র তুমি এসেছ। আমাকে ও মেরে ফেলবে নক্ষত্র। ইলার হয়তো মনে পড়েছে বিয়ের দিন সে চলে গিয়েছিল। বিয়ে হবার আগেই ও ইলাকে নিয়ে গিয়েছিল। ওদের বিয়ে সেদিন হয়নি। আমাদের বিয়ে। নক্ষত্র, নক্ষত্র সেদিন আমি। ইলা আর কিছু বলতে পারছে না। কান্নায় তার কথা আটকে আসছে। বাড়ির সবাই পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে দৃশ্যটা দেখছে। একদিকে নয়ন, একদিকে ইলা, মাঝখানে নক্ষত্র। ইলা জানে না নক্ষত্র এখন তার ছোট বোনের স্বামী। তার আর নক্ষত্র বিয়ে এখন কোন কালেই হওয়া সম্ভব না। ঝিনুক নয়নকেই দেখছে শুধু। মেয়েটা একটু আগেও এই বিষয়েই কথা বলছিল। তখন তো আর জানতো না ইলা ফিরে আসবে। নয়ন এখন কি করবে? নয়নের দুচোখ বেয়ে পানি পড়ছে। নক্ষত্র অসহায় ভাবে নয়নের চোখে পানি দেখছে। নয়নতারা ৩২। জেরিন আক্তার নিপা। ইলা জ্ঞান হারিয়েছিল। ইমন তাকে কোলে করে ঘরে নিয়ে আসে। ইলার জ্ঞান ফিরলে ঝিনুক ওকে পরিষ্কার পরিচ্ছন্ন করে ভালো কাপড় পরিয়ে দেয়। নয়ন খাবার নিয়ে এসে ইলাকে খাইয়ে দেয়। ইলার ভেতর থেকে এখনো ভয় দূর হচ্ছে না। পরিবারের সবাইকে চোখের সামনে দেখেও তার ভয় কাটছে না। খেতে পারল না ইলা। বমি হয়ে গেল তার। বাবা, চাচা, জেঠু ঘরের এক কোনায় দাঁড়িয়ে আছে। নয়নের মা তখন থেকে কেঁদেই যাচ্ছে। ইলাকে এতক্ষণ কেউ কিছু জিজ্ঞেস করেনি। মেয়েটার অবস্থা দেখেই বোঝা যাচ্ছে এতদিন কেমন পরিস্থিতিতে ছিল না। নক্ষত্র ঘরের বাইরে কতক্ষণ পায়চারি করেছে। নয়নের সাথে কথা বলা দরকার ছিল। সে ধৈর্য ধরতে না পেরে হাতে মাথা চেপে ধরে সোফায় বসে পড়ে। ইলাকে যত তাড়াতাড়ি বলে দেওয়া যায়, নয়ন আর তার বিয়ে হয়ে গেছে ততই ভালো হবে। শুধু ইলার জন্য না, সবার জন্য ভালো হবে। নয়ন না আবার ভুল বুঝে বসে। নক্ষত্রর একমাত্র ভয় এখন নয়নকে নিয়েই। নয়নের বাবা এতক্ষণে সামনে এসে দাঁড়ালো। মেয়ে যতই অন্যায় করুক, মেয়েকে কষ্টে দেখে আবার বুক না কেঁদে পারে না। নরম গলায় তিনি বললেন, কি হয়েছিল রে মা? বল আমাদের। তোর ভয় পাওয়ার কিছু নেই। আমরা সবাই তোর কাছে আছি তো মা। তুই বল, এতদিন তুই কোথায় ছিলি? কার কাছে ছিলি? বিয়ের দিন ওভাবে কেন গেলি তুই? ইলা ঘরের ভেতর নক্ষত্রকে খুঁজে সবার মাঝে নক্ষত্রকে না পেয়ে বলল, নক্ষত্র কোথায়? ও কি চলে গেছে? ওকে এ ঘরে আসতে বলো। নয়নের ঠোঁট কামড়ে চুপচাপ বসে রইল। ইমন নক্ষত্রকে ঘরে ডেকে আনে। নক্ষত্র এসেই সবার আগে নয়নকে দেখে। নয়ন তার দিকে তাকাচ্ছে না। হ্যাঁ এবার বল মা। নক্ষত্র তুমি আমার পাশে বসো না। নক্ষত্র শ্বশুরের দিকে তাকালো। নয়ন তো তার দিকে তাকাচ্ছেই না। সে কি এখন ইলাকে বলে দিবে? শ্বশুর মশাই কি করতে বলছে তাকে? নয়নের বাবা চোখে ইশারা করলে নক্ষত্র ইলার পাশে গিয়ে বসল। সাথে সাথে ইলা খপ করে নক্ষত্রর হাত ধরে ফেলে। এদিকে নয়নের বুক ফাটে। তবুও মুখে কিছু বলতে পারে না। নক্ষত্র এই মুহূর্তে ইলার থেকে হাতও সরিয়ে নিতে পারে না। ইলার সাথে যা কিছুই ঘটে থাকুক ভালো কিছু যে ঘটেনি তা নক্ষত্র বেশ বুঝতে পারছে। নইলে বিনা কারণে ইলা এত ভয় পাওয়ার মেয়ে না। ইমন অধৈর্য হয়ে বলল, বল না ইলা। চুপ করে আছিস কেন? সেদিন আমার বউ সাজা হয়ে গেলে বাইরে যাচ্ছিলাম আমি। গেটে তখন নক্ষত্রর গাড়ি এসেছিল। তখন আমার একটা বন্ধু, তুমি ওকে চিনবে ইমন ভাইয়া, রাসেল আসে আমার সাথে দেখা করতে। আমার সাথে নাকি জরুরি কথা আছে। কথাগুলো বলার জন্যই আড়ালে ডেকে নিয়ে যায়। আমি ওর সাথে পেছনের দরজায় গিয়ে কথা বলি। ওর থেকে জানতে পারলাম, জিসান আমার জন্য হাত কেটে সুইসাইড করতে চাইছে। ও কলেজ থেকেই আমাকে পছন্দ করত। কয়েকবার প্রপোজও করেছে। আমি পাত্তা দিইনি। রাসেল বলল জিসানের নাকি অবস্থা খারাপ। তবুও ও হাসপাতালে যেতে চাচ্ছে না।
যেহেতু রাসেলের ফ্ল্যাটে ও সুইসাইড করতে চেয়েছে, ও মারা গেলে রাসেল ফেঁসে যেতে পারে। জিসান নাকি ওর মৃত্যুর দায় আমাকে দিয়ে একটা চিঠি লিখে গেছে। সেদিকে থেকে আমিও ফাঁসব। রাসেল অনেক রিকোয়েস্ট করে আমাকে ওর সাথে যেতে, আমি রাজি হই না। কারণ একটু পর আমার বিয়ে। বিয়ের সাজে আমি বাইরে যেতে পারি না। রাসেল আমার পায়ে পড়ে গেল। বলল, তুমি না গেলে ও হাসপাতালে যাবে না, ওভাবেই মারা যাবে। তুমি গিয়ে ওকে একটু বোঝালেই ও বুঝবে। শেষ সময় পার করছে ওইলা। তুমি প্লিজ চলো। আমি ওর কথায় পড়ে যাই। আমি বুঝতে পারিনি ওটা ওদের পাতানো ফাঁদ ছিল। ইলা থরথর করে কাঁপছে। নক্ষত্রর হাতে নখ বসিয়ে দিচ্ছে সে। ইলাকে এতটা ভয় পেতে দেখে নক্ষত্র ওকে শান্ত করার চেষ্টা করল। ভয় নেই ইলা, এখন কেউ তোমাকে কিছু করতে পারবে না। আমি ভেবেছিলাম যাব আর চলে আসব। বাড়ির কেউ জানার আগেই ফিরে আসব। আমি কখনো কল্পনাও করিনি জিসানের ফাঁদে পা দিয়ে ফেলেছি আমি। আমি বুঝতে পারলে নিজের বিয়ে রেখে কোনোদিনও যেতাম না। ইমন ঠোঁট কামড়ে ধরে রাগে টকবক করে ফুটছে। এই 3 মাস তুই ওদের কাছে আটকা ছিলি। ইলা ইমনের মুখের দিকে তাকিয়ে মাথা নেড়ে কান্নায় ভেঙে পড়ল। ওখানে নিয়েই ওরা আমাকে অজ্ঞান করে ফেলে। তারপরের কয়দিন আমার আর কিছু মনে নেই। জ্ঞান ফিরে নিজেকে অন্ধকার রুমে পাই। সেই থেকে আমি ওখানেই আছি। জিসানকে রিজেক্ট করেছিলাম বলে ও আমার উপর প্রতিশোধ নেওয়ার জন্য এসব করেছে। ইলার বাবা কাঁপতে কাঁপতে চেয়ার ধরে বসে পড়ল। মেয়েটা এতদিন নরকের ভেতরে ছিল। আর ওরা সবাই ভেবেছে ইলা কারো সাথে পালিয়ে গেছে। রাগে কষ্টে কেউ ইলাকে খোঁজার চেষ্টা করেনি। আমি এই আশায় বেঁচে ছিলাম তোমরা একদিন আমাকে খুঁজে বের করবে। আমি অনেকবার পালানোর চেষ্টা করেছি, কিন্তু পারিনি। পালাতে চাইলে জিসান আমাকে অনেক মারত। ইলা কান্নার জন্য সব কথা বলতে পারছে না। ইলার জেঠুর চোখ লাল হয়ে গেছে। কাপা গলায় তিনি বললেন, আর বলিস না মা, আর বলিস না। ইমন হুঙ্কার ছাড়ল, ওই কুত্তার বাচ্চাদের আমি ছাড়ব না। খুন করে ফেলব। পুলিশের কাছে চল। উচিত শিক্ষা দিয়ে ছাড়ব অমানুষ দুইটাকে। নক্ষত্র এবার বুঝতে পারল, ওই মেসেজ ইলা করেনি। ইলার ফোন থেকেই ওই ছেলেটা করেছে। নক্ষত্র সামান্য একটা মেসেজে বিশ্বাস করে ইলাকে অবিশ্বাস করেছে। তার ভালোবাসা এতটাই দুর্বল ছিল। ইলার উপর তার বিশ্বাস এতটা ঠুনকো ছিল। ইলার ওরকম বিপদে নক্ষত্র ইলাকে খোঁজার চেষ্টা করেনি, বরং ইলার উপর প্রতিশোধ নেওয়ার কথা ভেবেছে। নয়নকে বিয়ে করেছে। নয়ন। হ্যাঁ, নয়নের কথা মনে পড়ায় নক্ষত্রর অস্থির দুই চোখ নয়নকে খুঁজতে লাগল। নয়ন ঘরে নেই। কোথায় গেছে ও? বাবলু তোমাকে একটা ছেলের বাইকে উঠতে দেখেছিল ইলা। ও তোমাকে পেছনে থেকে ডেকেছে। তুমি শোনোনি? শুনেছিলাম নক্ষত্র। আমি চাইনি বিয়েতে কোন ঝামেলা হোক, তাই কাউকে জানিয়ে যেতে চাইনি। কেন জানিয়ে গেলে না ইলা? কেন যাবার আগে আমাকে বলে গেলে না? তুমি কাউকে জানাতে না পারতে? অন্তত আমাকে ছোট্ট একটা মেসেজ করে যেতে পারতে। তাহলে তোমার সাথে এসব কিছুই হতো না। আমি তোমাকে খুঁজে বের করতাম। কেউ ভাবতো না তুমি বিয়ের দিন পালিয়ে গেছো। নক্ষত্র ভাবতে পারছে না নয়ন এখন কি করবে। বোনের জন্য তাকে ছেড়ে দিবে। ইলার তো এখানে কোন দোষ নেই। নক্ষত্র মনে মনে বলল, তুমি আমাকে বলে গেলে আমাদের 3 জনের জীবন আজ এই মোড়ে এসে দাঁড়াত না ইলা। এখন আমি কি করব? তোমার কোন দোষ না থাকলেও তোমাকে গ্রহণ করা আমার পক্ষে কোনোদিনও সম্ভব না। নয়ন আমার বউ। ওকে আমি কারো জন্যই ছাড়তে পারবো না। কিন্তু এসবের পরেও কি নয়ন আমার কাছে থাকবে? সত্য শুনে তুমিও সহ্য করতে পারবে না। আমাদের 3 জনের জীবনটা এরকম কেন হলো? ইলা অবাক নয়নে নক্ষত্রর দিকে তাকালো। এতক্ষণ তাকিয়েই থাকলো। পালিয়ে? তোমরা ভেবেছিলে আমি পালিয়ে গেছি? ঘরে উপস্থিত প্রতিটা মানুষের দিকে দেখতে লাগলো ইলা। তার বিশ্বাসই হচ্ছে না তার নিজের আপন জনেরা ভেবেছে সে পালিয়ে গেছে। বাবা, আমি পালিয়ে গেছি এমনটা ভেবেছিলে তুমি? নক্ষত্র তুমিও? আমার উপর তোমাদের এতটুকু বিশ্বাস ছিল না? আমি নিজের বিয়ে রেখে পালিয়ে যেতে পারতাম। ইলা নক্ষত্রর হাত ছেড়ে দিল। মাথায় হাত রেখে চিৎকার করে কাঁদতে লাগল। নক্ষত্র ইলাকে সামলাবে নাকি নয়নের কাছে যাবে বুঝতে পারছে না। ইলা প্লিজ শান্ত হও। আমরা কেউ তখন সত্যিটা জানতাম না।
আমি পালিয়ে গেছি ভেবেই আমাকে কেউ খোঁজার চেষ্টা করনি। আমিই বোকা। তোমাদের পথ চেয়ে আশায় বুক বেঁধেছিলাম। ভেবেছিলাম আমার পরিবার সব সময় আমার পাশে থাকবে। ওরা আমার কিছু হতে দিবে না। আমি বেঁচে আছি কেন বাবা? আমার তো মরে যাওয়াই উচিত ছিল। আমার তো আপন বলতে কেউ রইল না ইমন ভাইয়া। তুমিও তোমার বোনকে অবিশ্বাস করেছিলে তাই না? কাঁদতে কাঁদতে হঠাৎ পাগলের মতো হাসতে লাগলো ইলা। চুল টেনে ধরে এপাশোপাশ মাথা নাড়াতে লাগলো। হঠাৎ তার এরকম আচরণে সবাই ভয় পেয়ে গেল। ছুটে এসে সবাই ইলাকে থামাবার চেষ্টা করছে। নক্ষত্রর মাথা ফাঁকা হয়ে গেছে। ইলা তাকে ঠকায়নি। পালায়নি ইলা। নয়ন দরজার সামনে ধপ করে বসে পড়ল। আপুর জায়গায় সে এখন নিজেকে কল্পনা করার চেষ্টা করছে। তার সাথে এত কিছু হয়ে গেলে নয়ন কি করত? ইলা আপু এখনো এটা জানে না তার ভালোবাসার মানুষ তাকে ভুল বুঝে তারই ছোট বোনকে বিয়ে করে ফেলেছে। তার বোন তার প্রিয় মানুষটাকে ভালোবেসে সুখে সংসার করছে। সেই মানুষটাও তাকে ভুলিয়ে দিয়ে বসে আছে। এই সত্য জানলে আপু কি করবে? কিভাবে সহ্য করবে? নয়নের চোখের সামনে সবকিছু অন্ধকার হয়ে আসছে। এখন তার নিজের কি করা উচিত ভেবে পাচ্ছে না সে। এ কোন পরীক্ষায় ফেলে দেওয়া হলো ওকে? নয়নতারা ৩৩। জেরিন আক্তার নিপা। বোনাস পার্ট। নক্ষত্র কিচ্ছু বুঝতে পারছে না। তার বোঝার দরকারও নেই। সে নয়নকে খুঁজছে। ইলার ব্যাপারে ভাবতে গিয়ে মাথা হ্যাং হয়ে আসে তার। ইলাকে তাকে ধোঁকা দেয়নি। সেও তো ইলাকে ধোঁকা দেয়নি। ইলা কেন তাকে বলে যায়নি? ইলার সাথে যা কিছু হয়েছে তা তার নিজের দোষে হয়েছে। সে কেন বিয়ের দিন ওই ছেলেটার জীবন বাঁচাতে গিয়েছিল? গিয়েছে ভালো কথা। নক্ষত্রকে কেন জানিয়ে যায়নি? নক্ষত্র তাহলে ইলাকে অবিশ্বাস করত না। ইলার মেসেজ দেখেও সে বিশ্বাস করতে পারছিল না। ইলার ভাই নিজের চোখে দেখেছে। তারপর আর তার কি করার ছিল? নয়ন এখন তার বউ। নয়নকে বিয়ে করেছে সে। ইলাকে এটা জানিয়ে দিলেই সব ঝামেলা মিটে যাবে। ঝিনুক, তারাকে দেখেছ? ঝিনুক একবার নক্ষত্রর মুখের দিকে দেখল। মাথা নেড়ে বলল, নয়নকে অনেকক্ষণ ধরে দেখিনি। ঘরে নেই? না। ঘর থেকে দেখে এসেছি আমি। ঝিনুক কোনোভাবেই উৎকণ্ঠা চেপে রাখতে পারল না। তার চোখে অস্থিরতা দেখে নক্ষত্রও ব্যাপারটা বুঝে গেল। কিছু বলবে? হ্যাঁ, তোমার সাথে আমার অনেক কথা আছে। এদিকে এসো তুমি। ঝিনুক নক্ষত্রকে আড়ালে টেনে নিয়ে গেল। নক্ষত্র জানে ঝিনুক কি বলবে। বলো। নক্ষত্র আমি কিন্তু তোমাকে ভাই বানিয়েছি। সেটা তুমিও জানো। নয়নের দিক থেকে না। আমাদের বিয়ের সময়ই আমি এই জায়গাটা তোমাকে দিয়েছি। আমি জানি ঝিনুক। সত্যি করে বলো এখন তুমি কি করবে? কিছুই করব না। ইলা পালিয়ে যায়নি। ওকে ফাঁসানো হয়েছে। এতে ওর কোন দোষ ছিল না তেমনি নয়নের কোন দোষ নেই। তুমি ওকে বিয়ে করেছ। এখন চাইলেই তুমি নয়নের কথা না ভেবে কোন সিদ্ধান্ত নিতে পারো না। তোমার আর ইলার মাঝে যেন নয়নের জীবনটা নষ্ট না হয়। ইলার জন্য আমারও কম কষ্ট হচ্ছে না। বেচারির সাথে যা হয়েছে মেনে নেওয়া কঠিন। কিন্তু নয়ন তোমার বউ। বিয়ে করেছ তুমি ওকে। ঝিনুক, আমার পক্ষে তারাকে ছাড়া কোনোভাবেই সম্ভব না। ইলার জন্য আমার মনে যা ছিল তা অনেক আগেই শেষ হয়ে গেছে। ইলার জায়গা কবেই নয়ন নিয়ে ফেলেছে। তুমি কি ভাবছ ইলাকে আমি ফিরিয়ে নেব? নয়নকে ছেড়ে দিয়ে? এমনটা ভাবলে বলতে হবে, তুমি আমাকে চিনোই নি ঝিনুক। ইলার কষ্ট হলেও সত্য মেনে নিতে হবে। আমি জীবনে অনেকটা এগিয়ে গেছি। আরে আমরা তো বেবি নেওয়ার কথা ভাবছিলাম। তার মাঝে এসব হয়ে গেল। ঝিনুক স্বস্তির নিঃশ্বাস নিল। যাক বাবা। মাথা থেকে অনেক বড় বোঝা নেমে গেল। এসব ভেবে ভেবে আমি পাগল হচ্ছিলাম। নক্ষত্র হাসল। ঝিনুককে অভয় দিয়ে বলল, আমার উপর বিশ্বাস রাখতে পারো তুমি। এই জীবনে নয়নতারাকে ছাড়তে পারবো না আমি। আমি যতদিন বেঁচে আছি ওকে আমার সাথেই থাকতে হবে। নক্ষত্র নয়নকে খুঁজতে খুঁজতে ওর ঘরে চলে এলো। ঘরেও কোথাও নয়ন নেই। গেল কোথায় মেয়েটা? তখনই ওয়াশরুম থেকে শব্দ ভেসে এলো। নক্ষত্র ওয়াশরুমের দরজায় ধাক্কা দিয়ে বলল, তারা, তুমি ভেতরে? বের হও। কথা আছে তোমার সাথে। নয়ন বের হচ্ছে না। নক্ষত্র দরজায় জোরে জোরে ধাক্কা দিতে লাগল। নয়ন কোনো রকমে কান্না চেপে চোখে মুখে পানি দিয়ে বেরিয়ে এলো।
নক্ষত্র ওর মুখ দেখেই বুঝে গেল কেঁদেছে সে এতক্ষণ। নক্ষত্র নয়নের হাত ধরে ওকে ঘরের মাঝে টেনে নিয়ে এলো। চোখ গরম করে বলল, এতক্ষণ কোথায় ছিলে তুমি? কখন থেকে আমি তোমাকে খুঁজছি। ওয়াশরুমে বসে ছিলে তুমি। নয়ন নক্ষত্রর দিকে তাকাচ্ছেও না। নক্ষত্র মনে মনে এটাই তো ভয় পাচ্ছিল। এই মেয়ে এরকমই। এতদিনে হাড়ে হাড়ে চেনা হয়ে গেছে ওকে। কেঁদেছ কেন? নয়ন চুপ। নক্ষত্র শক্ত গলায় ধমক দিয়ে বলল, কি বলছি কথা কানে যাচ্ছে না? কেঁদেছ কেন? কথা বলো। চুপ করে থাকলে খুব খারাপ হয়ে যাবে তারা। আমার কিন্তু রাগ হচ্ছে। নক্ষত্র যতই পরিস্থিতি সহজ করতে চাক নয়নের মনের ভেতর কেমন ঝড় চলছে তা শুধু সেই জানে। নক্ষত্র নয়নকে জড়িয়ে ধরল। অনুরোধ করে বলল, আমার সাথে কথা বলো প্লিজ। আপু আপনাকে ধোঁকা দেয়নি। ঠকায়নি আপনাকে। নক্ষত্র ওকে ছেড়ে দাঁড়ালো। কপাল কুঁচকে বলল, তো আমি ওকে ধোঁকা দিয়েছি? আমি ঠকিয়েছি? না, না। তাহলে এসব কথা আসছে কেন? আপু এখনো আপনাকেই ভালোবাসে। আমি তো বাসি না। আমি আমার বউকে ভালোবাসি। আপু শুনলে কষ্ট পাবে। তাতে কি আমার কিছু করার আছে তারা? আমার কারণে কি ও কষ্ট পাচ্ছে? ইলা ওর নিজের ভুলের জন্য কষ্ট পাবে। কেন বলে গেল না ও আমাকে? আমাকে জানিয়ে গেলে আমি কিছু অন্তত করতে পারতাম। নয়ন কেঁদে ফেলল। নক্ষত্র অবাক হয়ে ওকে দেখছে। কাঁদতে কাঁদতেই নয়ন বলল, আপনি এই কথাগুলো এত সহজে কিভাবে বলতে পারছেন? এতটা কঠিন হতে পারবেন আপনি? আপুর জায়গায় যদি আমি হতাম, তাহলে আমাকেও ভুলে যেতেন আপনি, তাই না? হ্যাঁ, ভুলতেনই তো। এখন যেমন আপুকে ভুলে গেছেন। নক্ষত্র হতভম্ব। বাকরুদ্ধ হয়ে গেছে সে। এই মেয়ে কি পাগল? মাথা খারাপ ওর? ব্যাপারটা কিছুটা এরকম হয়ে গেল না যে, যার জন্য করলাম চুরি সেই বলে চোর। এখন তুমি কি চাও? তুমি চাও আমি আবার ইলাকে বিয়ে করি? তোমাদের দুই বোনের স্বামী হই? ইলাকে সতীন হিসেবে চাও তো তুমি? আচ্ছা ঠিক আছে। তুমি বললে আমি ইলাকেও বিয়ে করব। শুধু ইলাকে কেন? তুমি আর যাকে যাকে সবাইকে করব। দুইটা কেন? তুমি চাইলে আমি 4টা বিয়ে করতে রাজি আছি। তুমি তো মহান, না? নিজে কষ্ট পেতে রাজি কিন্তু বোনের কষ্ট দেখতে পারবে না। সেজন্য নিজের স্বামীর ভাগ দিতেও রাজি আছো। কোন সমস্যা নেই তোমার। করব বিয়ে। শুধু ইলাকে কেন? আর কাকে কাকে করতে হবে? বলো। বলছো না কেন? হঠাৎ নক্ষত্রর এত রাগ উঠে যাবে সে নিজেও বুঝেনি। নয়ন তাকে কি করতে বলছে সে নিজেও কি বুঝতে পারছে। নিজের সংসারের কথা না ভেবে বোনের কথা আগে ভাবছে। কি হলো? চোখে পানি কেন এখন? তোমার তো কষ্ট হয় না? সব দরদ তোমার মানুষের জন্য। আমাকে তোমার বুঝতে হবে না। নয়ন সত্যিই সহ্য করতে পারছে না। আপুর কোন দোষ না থাকা সত্ত্বেও আপুকে কিভাবে কষ্ট পেতে দিবে সে? আবার নক্ষত্রকে ছাড়াও সে বাঁচবে না। নয়ন এই পরীক্ষায় কেন পড়ল? নক্ষত্রকে শক্ত করে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো নয়ন। নক্ষত্র রাগে তাকে সরিয়ে দিতে চাইছে। ছাড়ো আমাকে। ছাড়ো বলছি। আমার মন তো কিছু না। আমার অনুভূতি কত সস্তা দেখলে না? তাই তো ইলাকে ভুলে গিয়ে তোমাকে ভালোবাসতে পেরেছি। এখন তো আমাকে শাস্তি পেতেই হবে। এরকম বলবেন না আপনি। আমার ভেতরটা ভেঙে যাচ্ছে। আপনাকে ছাড়া থাকা আমার মৃত্যুর সমান। কিন্তু আপুকেও এই অবস্থায় দেখতে পারছি না আমি। আপু আপনার আশাতেই ওরকম বাজে পরিস্থিতির সাথে লড়ার সাহস পেয়েছে। এখন যদি জানতে পারে, তাহলে আপু ভেঙে পড়বে। হয়তো মেনে নিতে পারবে না। সেদিন আমি জেনেছিলাম আপনি আপুকে ভালোবাসতেন, সেদিন আমারও এরকম কষ্ট হয়েছিল। নক্ষত্র কি রাগ করে থাকবে? এই মেয়ের উপর রাগ করে থাকা যায়? নয়নের উপর থেকে তার সব রাগ চলে গেল। নয়নকে নিজের সাথে মিশিয়ে নিয়ে বলল, তুমি এত ভালো কেন? কেন তুমি নিজের আগে বাকিদের কথা ভাবো? তুমি একটু স্বার্থপর কেন হতে পারো না? তুমি শুধু ইলার কথাই ভাবছো। তুমি নিজে কি কম কষ্ট পাচ্ছ? ওর ভুলের জন্য আগেও তুমি কষ্ট পেয়েছ। বিশ্বাস করো তারা, ইলা পালিয়ে গেছে জেনে আমিও ভেঙে পড়েছিলাম। অনেক কষ্ট পেয়েছিলাম। শুধুমাত্র ইলার থেকে প্রতিশোধ নেওয়ার জন্যই তোমাকে বিয়ে করেছিলাম। কিন্তু কখন যে তোমার প্রতি আমি এতটা দুর্বল হয়ে পড়লাম তা আমিও জানি না।
স্বামী স্ত্রীর মাঝে আল্লাহ তায়ালা নিজে ভালোবাসা তৈরি করে দেন। আমাদের সম্পর্ক পবিত্র ছিল তারা। তাই তো আমরা নিজেদের জন্য টান অনুভব করেছি। একে অপরের কাছে এসেছি। ভালোবাসার পবিত্র বন্ধনে বাধা পড়েছি। মৃত্যু ছাড়া আমাদের আলাদা হওয়া সম্ভব না। আমি তোমাকে ছাড়া আমার এক মুহূর্ত ভাবতে পারি না। ইলাকে সত্য বলে দেওয়াই ভালো হবে। ও কষ্ট পেলেও মেনে নিতে হবে। এটাই সত্য। নয়নতারা 34। জেরিন আক্তার নিপা। নক্ষত্র আজ নয়নদের বাড়িতে থাকল না। বাড়ি যাবার আগে সে একবার নয়নের বাবার সাথে দেখা করে গেল। শ্বশুর আব্বা কি বলে সেটা জানা দরকার। নয়নের বাবা বিছানার একপাশে বসে আছে। নক্ষত্র ঘরে এসে বসল না। উনার সামনে দাঁড়িয়ে রইল। অনেকক্ষণ একইভাবে চুপ করে বসে থাকার পর তিনি মাথা তুলে নক্ষত্রর দিকে তাকালেন। মৃদু হাসার চেষ্টা করে বললেন, চলে যাচ্ছ? হ্যাঁ বাবা, থেকে গেলেই পারতে আজ। কথাটা উনি বলেছেন ঠিকই, কিন্তু কথাটাতে জোর ছিল না। যতক্ষণ ইলাকে নয়ন আর নক্ষত্রর বিয়ের কথা জানানো না হয়, নক্ষত্র এখানে না থাকাই ভালো। ইলা সবকিছু জেনে স্বাভাবিকভাবে নিলেই হলো। দুই মেয়ের থেকে কোন মেয়ের কষ্টই বাবা হয়ে তিনি দেখতে পারবেন না। নয়নের প্রতি উনার টান বেশি থাকলেও ইলা উনার বড় মেয়ে। বড় মেয়ের ভালোবাসাও কম নয়। দুজনই উনার দুই চোখ। চারপাশটা ভালোভাবে দেখার জন্য দুটো চোখই দরকার। তারাও যাবে আজ? না, ও যাচ্ছে না তোমার সাথে? আচ্ছা, কাল এসো তাহলে। আজ তো রাতও অনেক হয়েছে। নক্ষত্র ভেবেছিল ইলার ব্যাপারে হয়তো শ্বশুর আব্বা কথা তুলবেন। কিন্তু তার কথাবার্তায় তেমন কিছুই বোঝা যাচ্ছে না। নক্ষত্র দাঁড়িয়ে রইল। শ্বশুর, জামাই অনেকটা সময় নীরবতা পালন করল। তারপর নক্ষত্রই নিজে থেকে বলল, বাবা আমি আপনার সাথে আরো কিছু কথা বলতে চাই। হ্যাঁ, হ্যাঁ বলো। নক্ষত্র চেয়ার টেনে এখন শ্বশুরের সামনে বসল। উনার চোখে চোখ রেখে বলল, কথাটা আপনার ছোট মেয়েকে নিয়ে। আপনি ওর বাবা। আপনার থেকে ভালো তারাকে কেউ জানবে না। আপনি আপনার মেয়েকে খুব ভালোভাবেই জানেন। ইলা ফিরে আসার পর নয়নতারার মনে কি চলছে তাও বুঝতে পারছেন। আমি ওর সাথে কথা বলেছি। তাতে যেটুকু বুঝতে পেরেছি, বোনের কষ্ট সহ্য হচ্ছে না ওর। ও নিজে কষ্ট পেতে রাজি তবুও ইলাকে খুশি দেখতে চায়। আমার ভয় হচ্ছে তারা কোনো একটা পাগলামি করে না বসে। তাই ভাবছিলাম ইলাকে যদি সত্যিটা জানিয়ে দেওয়া হতো তাহলে আমাদের সবার জন্যই পরিস্থিতিটা কিছুটা সহজ হয়ে যেত বাবা। নক্ষত্র কথা শেষ করল। তিনি দীর্ঘশ্বাস ফেললেন। আমিও এই কথাই ভাবছিলাম। তারাটা সবার থেকে আলাদা। ওর মনে কোনো পাপ নেই। কোনো প্রকার চালাকি বা প্যাচ নেই। আমার এই মেয়েটা ভীষণ সহজ সরল। তার জন্যই তো ওকে আমি সব সময় আগলে রেখেছি। বাইরের পরিবেশ থেকে দূরে রেখেছি। ও বাইরের মানুষগুলোর সাথে খাপ খাওয়াতে পারবে না। ইলাকে আমিই বলবো। তোমাদের কারোর বলতে হবে না। আমি ওকে বোঝাবো। তুমি কাল এসে তারাকে নিয়ে যেও। নক্ষত্রর মাথা থেকে যেন সব চিন্তা দূর হয়ে গেল। আর কোন ভয় নেই। ইলার বাবাই ইলাকে সামলাবে। সে কাল নয়নতারাকে নিয়ে যাবে। নইলে চোখের সামনে বোনকে কষ্ট পেতে দেখলে নয়নও কষ্ট পাবে। ইমন পুলিশে খবর দিয়েছিল। নক্ষত্র চলে যাবার পর রাতে বাড়িতে পুলিশ আসে। ইলার স্টেটমেন্ট নেয়। ইমন পুলিশের সাথে জিসানের ফ্ল্যাটে যায়, ওখানে গিয়ে জিসানকে পায় না। ওখান থেকে রাসেলের ফ্ল্যাটে গিয়ে ওকে ধরে ফেলে। রাসেল ভয় সব স্বীকার করে নেয়। পুলিশকে এটাও জানায় জিসান কাল থেকেই পালিয়েছে। ইলা যেন কিভাবে কাল তার ফ্ল্যাট থেকে পালিয়ে যায়, হয়তো জিসান মনের ভুলে ইলার ঘরের দরজা লক না করেই বাড়ি থেকে বের হয়ে গেছিল। রাসেলকে অ্যারেস্ট করা হয়। ইমন বাড়ি ফিরে আসে। সবাইকে এই খবর জানায়। জিসানকেও 2-3 দিনের ভেতর খুঁজে বের করা হবে। উপযুক্ত শাস্তি পাবে ওরা। রাতে ইলার সাথে মা ঘুমিয়েছিল। ইলা হঠাৎ মাঝরাতে জেগে উঠে জোরে জোরে চিৎকার করতে থাকে। তার চিৎকারে মা জেগে যায়। আমাকে মেরে ফেলবে। ও আমাকে মেরে ফেলবে। বাঁচাও। আমাকে বাঁচাও। বাবা। বাবা। নক্ষত্র। বাঁচাও। মেয়ের এই অবস্থা দেখে মার বুক ফেটে যায়। মেয়েটা এতগুলো দিন মানসিক, শারীরিক অত্যাচার সহ্য করেছে। ওর গায়ে মারের দাগগুলো এখনো তাজা। ওগুলো শুকায়নি। ইলা। ইলারে, তোকে কেউ মারবে না মা। কিচ্ছু হবে না তোর।
ভয় পাস না মা। মাও আমাকে মেরে ফেলবে মা। আমাকে ছাড়বে না। এত অন্ধকার কেন মা? আমার ভয় লাগে মা। আলো, আলো জ্বালো মা। আমার ভয় করছে। ইলার চিৎকার শুনে বাকি সবারও ঘুম ভেঙে যায়। এতক্ষণে সবাই ইলার ঘরে চলে এসেছে। ইলা পাগলের মতো করছে। এতদিন ইলা যেখানে ছিল সে হয়তো ভাবছে এখনো ওখানেই আছে সে। ঘুমানোর আগেও ইলার অবস্থা কিছুটা ভালো ছিল। ঘুমিয়ে ঘুমিয়ে হয়তো ভয়ঙ্কর কোন স্বপ্ন দেখেছে। নয়তো ওই বাজে স্মৃতিগুলো ঘুমের মাঝে ওর চোখের সামনে ভেসে উঠেছে। আর তাই জেগে গিয়েও ইলা ওই ঘোরের মাঝেই আছে। হাঁটু ভাঁজ করে বুকের সাথে দুহাতে চেপে ধরে বিড়বিড় করে ইলা। নয়ন ইলার কাছে এসে ইলাকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, আপু, ও আপু, কি হয়েছে তোমার? কেন ভয় পাচ্ছ? আমরা সবাই আছি তো। আমার কাছে আসবে না। না, একদম কাছে আসবে না। যেতে দাও। যেতে দাও আমাকে। সেই সাহসী, মুখের উপর সব বলে দেওয়া ইলার এই অবস্থা বাড়ির কেউই সহ্য করতে পারছে না। মেয়েটা নরক থেকে ফিরে এসেছে। রাতেই ডাক্তার আসে। ও কেন এমন করছে ডাক্তার? কি হয়েছে মেয়েটার? ইলার বাবা অস্থির হয়ে প্রশ্নটা করল। ডাক্তার ইলাকে এতক্ষণ পরীক্ষা করেছে। উনাকে সবকিছুই জানানো হয়েছে। মারের দাগগুলো দেখতে দেখতে তিনি দীর্ঘশ্বাস ফেললেন। ও এখনো মাথা থেকে সেই স্মৃতিগুলো বের করে দিতে পারছে না। জেগে থাকলে সবাই সামনে থাকছে যার ফলে ওসব কথাও ভুলে থাকছে। কিন্তু ঘুমের মধ্যে মানুষের মন মস্তিষ্কের উপর কোন নিয়ন্ত্রণ থাকে না। ও না চাইতেও সেই বাজে দিনগুলো স্বপ্ন হয়ে ওকে তাড়া করছে। ভয়ের কিছু নেই। ঠিক হয়ে যাবে। তবে সময় লাগবে। আর আপনাদেরও সাপোর্ট লাগবে। আপনারা যতটা পারবেন ওকে হাসি খুশি রাখার চেষ্টা করবেন। ওর যাতে মন খারাপ না হয়। বা আপনাদের থেকে অবহেলা না পায়। এখন ওর মনের অবস্থা কেমন নিশ্চয় বুঝতে পারছেন। আপনারা ওর পরিবার। আপনাদের সাহায্যে ইলা খুব তাড়াতাড়ি সেরে উঠবে। ডাক্তার চলে যাবার পর সবাই একটা কথাই ভাবছে, ইলার এরকম মানসিক অবস্থায় ওকে নয়ন আর নক্ষত্রর বিয়ের কথা কিভাবে জানাবে? ইলা জানে তাদের বিয়ে হয়নি। সে পালিয়ে গেছে ভেবে যে নক্ষত্র নয়নকে বিয়ে করেছে এটা ইলা হয়তো ভাবতেও পারছে না। চিন্তিত মুখে ইমন বলল, ইলা যতদিন পুরোপুরি সুস্থ না হয়ে উঠে ততদিন ওকে কিছু না জানানোই ঠিক হবে। আগে ও সুস্থ হয়ে উঠুক তারপর না হয় বুঝিয়ে বলা যাবে। এখন বললে ও নিতে পারবে না। ঝিনুক ইমনের কথায় সমর্থন করল। হুম। ইলার যা পরিস্থিতি ওর উপর এত চাপ সৃষ্টি করা ঠিক হবে না। আমাদের ওর খেয়াল রাখতে হবে। নইলে ইলা সহজে ওসব স্মৃতি ভুলতে পারবে না। পরের দিন নক্ষত্র এলে ইলা ওকে দেখেই কাঁদতে লাগল। নক্ষত্র ওকে সান্ত্বনা দিচ্ছে। নক্ষত্র এটাও বুঝতে পারল ইলাকে কিছুই জানানো হয়নি। ইলা নক্ষত্রর হাত ধরে অশ্রুসিক্ত চোখে নক্ষত্রর মুখের দিকে তাকিয়ে বলল, নক্ষত্র তুমি আমাকে এখনো ভালোবাসো তো? আমাকে তুমি ঘৃণ্য করো না তো? আমি পালিয়ে যাইনি। আমি তোমাকে ধোঁকা দিইনি। তুমি আমাকে ভুল বোঝো না। আমাদের বিয়ে তো হয়নি। তুমি আমাকে বিয়ে করবে না? বলো না নক্ষত্র। চুপ করে আছো কেন তুমি? নক্ষত্রর অস্বস্তি লাগছে। কি বলবে সে? ইলা দেখো, অনেকগুলো দিন তুমি ছিলে না তার মাঝে অনেক কিছুই। নয়ন এসে নক্ষত্রকে মাঝ কথায় থামিয়ে দিল। নক্ষত্র অসহায় ভাবে নয়নের দিকে তাকালো। নয়নের চোখ ছলছল করছে। বোঝা যাচ্ছে নিজেকে অনেক কষ্টে কান্না করা থেকে আটকে রাখছে। আপু বাবা তোমাকে ডাকছে। নয়ন তুই নক্ষত্রকে বল না একটু, বিয়ের দিন আমি পালিয়ে যাইনি। ও যেন আমাকে ভুল না বুঝে। নয়ন মাথা নিচু করে চোখের পানি মুছল। ইলা নক্ষত্রকে ভালোবাসে। একসময় নক্ষত্রও বাসত। নয়ন কিভাবে নিজের সুখের জন্য বোনের ভালোবাসা কেড়ে নিবে? অথচ তারা তিনজনই জীবনের এমন এক পর্যায়ে এসে দাঁড়িয়েছে এখান থেকে কারো পিছিয়ে যাওয়া সম্ভব না। আবার এগিয়ে গেলেও একজনকে না একজনকে তো কষ্ট পেতেই হবে। নক্ষত্র নয়নের ঘরে এসেই ওর উপর রাগে ফেটে পড়ল। আমাকে বলতে দিলে না কেন তারা? আপুকে এখন কিছু জানাবেন না। রাতে আপুর অবস্থা আপনি দেখেননি। ওর কষ্ট আমি আর বাড়াতে চাই না। ভ্রু কুঁচকে নক্ষত্র তীক্ষ্ণ চোখে নয়নকে দেখছে। তার মানে, তুমি নিজেই তো দেখছিলে ইলা কি বলছিল। ও এখনো সেই আগের জায়গায় থেমে আছে। সেটা তো আপুর ভুল না। ও আপনাকে ভালোবাসে।
তাহলে তুমি বলতে চাইছো সব ভুল আমার। আমি কেন ইলার জন্য অপেক্ষা করলাম না? কেন তোমাকে বিয়ে করে নিলাম? এই তো। নয়ন কাঁদছে। নক্ষত্রর বিরক্তি আরো বাড়ছে। কাঁদবে না একদম। চলো আমার সাথে। বাড়ি যাবে? না, না, না কেন? যাবে না তুমি আমার সাথে? কি চাইছো তুমি তারা? তুমি কি তোমার বোনের জন্য আমাকে ছেড়ে দিবে? অহ গড! তোমাকে এখন আমার অসহ্য লাগছে তারা। ইলার জন্য কষ্ট আমারও হচ্ছে। তাই বলে ওকে আমার বিয়ে করা সম্ভব? তুমি আমাদের মাঝে যেকোনো একজনকে বেছে নাও। আর পারছি না আমি। নক্ষত্র রাগে গোজগোজ করছে। তার এখন মনে হচ্ছে এই মেয়ে তাকে ভালোই বাসে না। বাসলে বোনের দুঃখ দেখে তাকে ছাড়ার কথা ভাবত না। তুমি কি চাও? আমাকে চাও তো? হুম, হুম না। স্পষ্ট করে বলো। নাকি তুমি মহান সেজে আমাকে আবার ইলাকে বিয়ে করতে বলবে? তা দুই বোন তো একসাথে ঘর করতে পারবে না। তুমি কি চলে আসবে? নয়ন শব্দ করে কাঁদতে লাগল। নক্ষত্র জানে নয়নের দুর্বল জায়গা কোনটা। নয়ন নক্ষত্রর উপর ঝাঁপিয়ে পড়ল। ওকে মারতে মারতে বলল, এত নিষ্ঠুর কেন আপনি? আপনার অনেক ইচ্ছে আমি চলে আসি। বারবার এই কথাগুলো কেন বলছেন? আমি বাড়ি যাব। সারা জীবন আপনার সাথেও থাকব। শুধু একটু সময় দিন। আপু সবটা মেনে নিক। ওকে না জানালে মানবে কিভাবে? এখনো তো কিছু জানাওনি। আগে তো চলো সত্যটা কি তা ইলাকে বলি। নয়নতারা ৩৫। জেরিন আক্তার নিপা। ইলা মেঝেতে বসে বাবার কোলে মাথা রেখে কাঁদছে। বাবা সযত্নে মেয়ের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। উনার চোখও ভেজা। ইলার পিঠ কেঁপে কেঁপে উঠছে। বাবা তোমরা কিভাবে ভেবে নিলে আমি পালিয়ে গেছি? তোমার মেয়ের উপর কি তোমার এটুকুও বিশ্বাস নেই? নয়নের সাথে এরকম হলে তুমি বিশ্বাস করতে পারতে নয়ন পালিয়ে গেছে? তাহলে আমার বেলায় তোমাদের এই অবিশ্বাস কেন এলো বাবা? বাবার মুখে কোন কথা নেই। উনি রাগ করে মেয়েকে খোঁজার চেষ্টা করেনি, এটাই উনার সবথেকে বড় ভুল। এই অপরাধ বোধেই তিনি ভেতরে ভেতরে শেষ হয়ে যাচ্ছেন। আমি নক্ষত্রকে ভালোবাসতাম বাবা। আমরা দুজন কত কষ্ট করে বিয়েতে তোমাদের রাজি করিয়েছি। এত সবকিছুর পর আমি বিয়ে না করার জন্য পালিয়ে যাব? এটা ভাবতে পারলে তোমরা? ইলার কথা শুনে বাবা কয়েক মিনিটের জন্য স্থির হয়ে গেল। তিনি কি ভুল শুনেছেন? ইলা কি বলল একটু আগে? ভালোবাসা। ইলা নক্ষত্রকে ভালোবাসতো? মানে কি এসবের? আমি তোর কথা বুঝলাম না রে মা। তোরা দুজন আমাদের রাজি করিয়েছিস মানে? নক্ষত্রর মা প্রস্তাব নিয়ে এসেছিল। ছেলে ভালো, পরিবার ভালো দেখে আমরা রাজি হই। তোদের মাঝে সম্পর্ক ছিল। কই আমরা তো কিছুই জানি না। কখনো তো বলিসনি। আমাদের পরিবারে তো কেউ ভালোবেসে বিয়ে করেনি বাবা। আমি যদি তোমাদের বলতাম আমি একটা ছেলেকে পছন্দ করি, তাহলে হয়তো তোমরা মেনে নিতে না। সেই ভয়েই কাউকে জানাইনি। তবে ঝিনুক আপু জানতো। ঝিনুক জানতো। বাবা স্তম্ভিত হয়ে বসে রইল। উনারা না হয় না জেনেই নক্ষত্রর সাথে নয়নের বিয়ে দিতে রাজি হয়েছে। কিন্তু ঝিনুক সব জেনেও কিছু বলেনি। উনার দুই মেয়ের জীবন আজ একজন মানুষের জন্য নষ্ট হতে যাচ্ছে। নক্ষত্র এমন ছেলে ভাবতেই পারেননি তিনি। ঝিনুক নিজের বোনদের কথা একবারও ভাবল না। উনি কি করবেন ভেবে পাচ্ছেন না। ইলার মানসিক অবস্থা এমনিতেই ভালো না। আচ্ছা, নয়ন কি এসব জানে? না, আর কিচ্ছু ভাবতে পারছেন না তিনি। নক্ষত্র, নয়ন এসে ইলাকে বাবার ঘরে দেখল। বাবা সামনেই আছে, এখনই ইলাকে সব কথা বলে দিলে ভালো হবে ভেবে নক্ষত্র বলতে যাচ্ছিল। ইলা তোমার সাথে আমাদের কিছু কথা আছে। সবটুকু কথা বলার আগেই ইলার বাবা নক্ষত্রকে থামিয়ে দিলেন। উনার চোখের দিকে তাকিয়ে নক্ষত্র কিছুটা অবাক হল। এই সহজ সরল মানুষটার চোখ কখনো এরকম অশান্ত, রাগান্বিত, গম্ভীর দেখেনি সে। থমথমে গলায় তিনি বললেন, ইলা মা তুই তারাকে নিয়ে বাইরে যা একটু। আমি নক্ষত্রর সাথে একা কিছু কথা বলতে চাই। ইলা মনে মনে ভাবছে বাবা হয়তো তার আর নক্ষত্রর বিয়ের কথা বলবে। যতই হোক, বিয়ের দিন ওরকম একটা ঘটনার জন্য তার কোন দোষ নেই। সে নক্ষত্রকে ধোঁকা দেয়নি। নয়নতারা একবার নক্ষত্রর দিকে একবার বাবার দিকে দেখল। কি হয়েছে কিছুই মাথায় ঢুকছে না তার। বাবা নক্ষত্রর সাথে একা কি কথা বলবে? নয়ন ইলার সাথে ঘর থেকে বেরিয়ে গেলে নক্ষত্র শ্বশুরের উদ্দেশ্যে কিছু বলতে যাচ্ছিল।
তার আগেই তিনি নক্ষত্রকে চড় মেরে বসেন। রাগে রীতিমতো কাঁপছেন তিনি। নক্ষত্র হতভম্ব হয়ে শ্বশুরের দিকে তাকিয়ে রইল। কাঁপা গলায় তিনি বললেন, আমার দুই মেয়ের জীবন নিয়ে খেলার অধিকার কে দিয়েছে তোমাকে? নক্ষত্র যা ভয় পাচ্ছিল হয়তো সেটাই হয়েছে। বাবা ইলার আর তার সম্পর্কের কথা জানতে পেরেছে। ইলাই হয়তো বলেছে, বাবা, আমার কথাটা অন্তত শুনুন। আর কি বলতে চাও তুমি? কি শুনতে বলছো আমাকে? কোন মেয়ের সুখ বেছে নেব আমি? আমাকে এই পরীক্ষায় কেন ফেললে তুমি? হ্যাঁ, ইলা তোমাকে পছন্দ করে বিয়ে করার জন্য রাজি হয়েছিল। তুমি আমার মেয়েটার উপর ছিটেফোঁটাও বিশ্বাস করনি। উল্টো আমাদের সবাইকে বোকা বানিয়েছ। আমাদেরকে তুমি তোমাদের সম্পর্কের সত্য জানাওনি। সব লুকিয়ে তুমি তারাকে বিয়ে করেছ। আমার ছোট মেয়েটাকে তো তুমি ভালো করে জানতেই না। ওকে কেন এসবের মাঝে টানলে? ঘন ঘন মাথা দুলাতে লাগলেন তিনি। চোখ বুজে কিছু ভাবছেন। বাবা নয়নতারাকে আমি সব বলে দিয়েছি। ঝট করে চোখ খুললেন তিনি। নক্ষত্রর দিকে তাকালেন। বলে দিয়েছ? হ্যাঁ বাবা, নয়নতারা আমাকে বুঝেছে। এবার শুধু ইলাকে বুঝিয়ে বলতে হবে। না, আমার কথা ছাড়া কাউকে কিছু জানাবে না তুমি। তুমি জানো ইমনের কানে এসব কথা গেলে ও কিছু বুঝতে চেষ্টা করবে না তার আগেই। থেমে গেলেন তিনি। তাছাড়া ইলাও এই মুহূর্তে এই নির্মম সত্য গ্রহণ করতে পারবে না। সময় দরকার। সময়। তার আগে তুমি আমার চোখের সামনে আসবে না। তোমার মতো স্বার্থপরকে আমি এমনি এমনি ছেড়ে দিব না। আমার দুই মেয়ের থেকে এক মেয়েও যদি তোমার জন্য কষ্ট পায় তাহলে আমি তার জন্য তোমাকে চরম শাস্তি দিব। নক্ষত্রর নিজেকে অসহায় লাগছে। বাবাও তাকে ভুল বুঝেছে। পরিবারের সবাই তাকে ভুল বুঝবে। নক্ষত্রর কাছে নিজেকে কি কম অপরাধী লাগছে? সে কি কম অনুশোচনায় ভুগছে? নক্ষত্র সেদিন কারো সাথে কোন কথা না বলে চলে যায়। ইলা নক্ষত্রকে খুঁজেও পায় না। নয়ন সাথে সাথে নক্ষত্রকে কল করে। আপনি ওভাবে চলে গেলেন কেন? কি হয়েছে? বাবার সাথে আপনার কি কথা হয়েছে বলুন না। নক্ষত্র কণ্ঠস্বর যথেষ্ট স্বাভাবিক রাখার চেষ্টা করে বলে, কিছু হয়নি। জামাই শ্বশুরের পার্সোনাল কথা তোমাকে জানাবো কেন? মজা না। প্লিজ বলুন বাবা আপনাকে কি বলেছে? তেমন কিছুই বলেনি। আপুকে নিয়ে কথা হয়েছে। ধরে নাও তেমনই। আচ্ছা তারা বাসায় ফিরেছি। রাখি এখন। পরে কল করব। নয়ন কিছুই বুঝল না। মানুষটার হঠাৎ করে কি হলো? তার সাথেও কথা বলতে চাইছে না। বাবা কি কিছু বলেছে? সময় পার হওয়ার সাথে সাথে ইলাও স্বাভাবিক হয়ে উঠছে। যতই ইলা সুস্থ হচ্ছে সে তার আর নক্ষত্রর বিয়ে নিয়ে চিন্তিত হচ্ছে। এখন তো সে সুস্থ তাহলে নক্ষত্র কেন নিজে থেকে বিয়ের কোনো কথা বলছে না? নক্ষত্র কি পাল্টে গেছে? হ্যাঁ, নক্ষত্রর মাঝে কিছুটা পরিবর্তন লক্ষ্য করেছে সে। ইলা নিজেকেই প্রশ্ন করে, কিছুটা নাকি অনেকটাই? নক্ষত্র বাড়ি এলেও তাকে এড়িয়ে চলে। তার সাথে আলাদাভাবে একান্তে কথা বলে না। তার জন্য যে নক্ষত্র পাগল ছিল আগের সেই নক্ষত্রকে ইলা এখনকার নক্ষত্রর মাঝে খুঁজে পায় না। নক্ষত্র এমন কেন হয়ে গেছে? সেই ফিরে আসার পরে একটা বার নক্ষত্র তাকে জড়িয়ে ধরেনি। তার মনের অবস্থা জানার চেষ্টা করেনি। এমন কেন করছে নক্ষত্র? তুমি কি এখনো আমাকে ক্ষমা করতে পারোনি নক্ষত্র? আমার কি দোষ ছিল বলো? আমি যদি জানতাম ওরকম কিছু হবে তাহলে কি আমি নিজেও বিয়ের দিন বের হতাম? 3টা মাস আমি নরকের শাস্তি ভোগ করে এসেছি। আমার জন্য মায়া হয় না তোমার? তুমি এতটা কঠিন কিভাবে হলে? তারা আজ আমার সাথে যাবে তুমি। তুমি আমার বউ। তোমাকে নিয়ে গেলে কেউ আমাকে বাধা দিতে পারবে না। আর বাধা দিলেও আমি কারো বাধা মানব না। কেন পাগলামি করছেন আপনি? পাগলামি আমি করছি নাকি তোমরা করছো? নিজের বউকে কেন বাড়ি নিয়ে যেতে পারবো না আমি? অনেক দিন হয়েছে, ইলা এখন সুস্থ। তুমি আজ এই মুহূর্তে আমার সাথে বাড়ি ফিরবে। নক্ষত্রর কাছে সবকিছু অসহ্য লাগছে। শ্বশুর মশাই রাগ করে বসে আছে। এদিকে তার বউ ও বোনের কথাই ভাবছে। তার কথা কারো ভাবার প্রয়োজন নেই। নয়ন নক্ষত্রকে শান্ত করার জন্য ওর কাছে এগিয়ে গেল। দুহাতে শক্ত করে জড়িয়ে ধরে ওর বুকে মাথা রাখল। নক্ষত্রর রাগ আজ কমবে না। সে রেগে নেই। নিজেকে অসহায় লাগছে তার। ইলা এখনো তাকে নিজের প্রেমিক ভাবছে। অথচ নক্ষত্র এখন ইলাকে মোটেও সেই নজরে দেখে না।
ইলা তার হাত ধরে কাছে আসতে চায়। সেদিন তো জড়িয়েই ধরে ফেলেছিল। নক্ষত্রর বড় অস্বস্তি লাগে। তারা তুমি তো আমাকে ভালোবাসো, তাই না? তাহলে চলো আমার সাথে। ইলা মেনে নিতে পারবে। ওর কষ্ট হবে এটা ভেবে কি সারা জীবন আমরা ওর থেকে এই সত্য লুকিয়ে রাখতে পারবো? একদিন না একদিন তো ইলা জানবেই। তাহলে এখনই ওকে জানিয়ে দেওয়া ভালো না? নক্ষত্র নয়নের সাথে কথা বলার জন্য ওকে ছাদে নিয়ে এসেছিল। নক্ষত্র এখন এ বাড়িতে এলে নয়নের ঘরে গিয়ে বসতে পারে না। কারণ ইলা সন্দেহ করবে। আর তার থেকে বড় কথা ইলা তাকে টেনেটুনে নিজের ঘরে গিয়ে যায়। বাড়ির সবাই নক্ষত্রর উপর রেগে আছে। সবার মতে সে নয়নকে মিথ্যা বলে বিয়ে করেছে। নয়ন আদুরে গলায় বলল, ওসব কথা এখন রাখুন তো। কতদিন ধরে আপনি আমাকে আদর করেন না? আজ কতদিন পর আপনার বুকে মাথা রাখতে পারলাম বলুন তো? সেটাও আমি নিজে থেকে। আপনি তো রাগ দেখিয়েই সময় পান না। এখন আমাকে একটু শক্ত করে জড়িয়ে ধরুন তো। তারপর গভীর, লম্বা একটা চুমু দিন। যেন সেই চুমুর রেশ অনেকদিন থেকে যায়। ঠিক তখনই পেছনে থেকে ইলার গলা শোনা গেল। নক্ষত্র। নয়নতারা ৩৬। জেরিন আক্তার নিপা। সিঁড়ির কাছে ইলার গলা শুনে নক্ষত্র নয়নকে ছেড়ে দিয়ে দূরে সরে দাঁড়ালো। ওরা ছাদের অন্ধকার পাশটায় ছিল। সিঁড়ি দিয়ে উঠেই ওদের দেখা যাবে না। এই পাশে এলে তবেই দেখতে পাবে। নয়ন ভয় পেয়ে গিয়েছে। সে ভেবেছে আপু হয়তো ওদের একসাথে ওভাবে দেখে ফেলেছে। কিন্তু আপু দেখেনি। নয়ন বুক ভরে দম নিয়ে নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করছে। নক্ষত্র। নক্ষত্র তুমি কি ছাদে? গলা পরিষ্কার করে নিয়ে নক্ষত্র জবাব দিল। হ্যাঁ। অন্ধকারে একা একা ছাদে কি করছো তুমি? ইলা ছাদে উঠে এই পাশটায় এসে দাঁড়ালো। নক্ষত্রর সাথে নয়নকে দেখে বলল, নয়ন তুইও এখানে? কি গল্প করছিস রে তোরা? অন্ধকারে কেন তোমরা? এদিকে এসো। আমি তোমাকে খুঁজছিলাম নক্ষত্র। তারার সাথে কথা বলছিলাম। কেন খুঁজছিলে? এমনি। দেখছিলাম না তোমায়, ভেবেছিলাম আজও না বলেই চলে গেলে। ইলা শোনো। আপু চলো নিচে যাই। আপনিও আসুন। নয়ন নক্ষত্রকে বলতে না দিয়েই ইলাকে নিয়ে চলে গেল। নক্ষত্রর রাগ লাগছে। এ কোন পরিস্থিতিতে ফেঁসে গেছে সে? নয়ন বুঝতে পারছে তার মাঝে কিছু পরিবর্তন এসেছে। কিন্তু কেন এই পরিবর্তন তা নয়ন ঠিক বুঝতে পারছে না। কি হয়েছে তার? ইদানিং শরীরটা ভালো লাগছে না। সব কিছুতে কেমন দুর্গন্ধ লাগে। হঠাৎ হঠাৎ মাথা ঘুরে ওঠে। সেদিন সবার সাথে খেতে বসেছে নয়ন। কিছুই খেতে পারছে না সে। ইমন একবার ধমক দিয়েছে। ভাত নিয়ে নাড়াচাড়া করছিস, খাচ্ছিস না কেন হ্যাঁ? নয়ন জোর করে খেতে চায়। কিন্তু তার বমি হয়ে যায়, মুখে হাত চেপে ধরে কোনোরকমে বেসিনে চলে আসে। গোড়গোড় করে বমি করে ফেলে। সবাই হতবাক হয়ে নয়নকে দেখছে। সবার মনে একটাই সন্দেহ হচ্ছে। নয়ন প্রেগন্যান্ট নয় তো? ইলা অবশ্য এমনটা সন্দেহ করেনি। সবার মাঝে সেই শুধু কথা বলল। উল্টাপাল্টা খেলে এরকমই হবে। সন্ধ্যায় না করলাম এতগুলো আচার খাস না। উহুকে শুনে কার কথা? তারপর আবার একগাদা মরিচ দিয়ে লেবুর কি ঢং বানিয়ে খেয়েছে। এখন হলো তো। এজন্যই বলে বড়দের কথা শুনতে হয়, বুঝলি? ঝিনুক নয়নের সাথে আলাদা কথা বলতে আসে। একবার বমি করেই বেচারির অবস্থা কাহিল। ঝিনুককে আসতে দেখে নয়ন মৃদু হাসে। ঝিনুক অন্য কথায় যায় না। সরাসরি জিজ্ঞেস করে, নয়ন তুই কনসিভ করেছিস? না আপু। ওরকম হলে আমি বুঝতাম। আর তাছাড়া আমার তো পিরিয়ড মিস হচ্ছে না। তাহলে তখন যে সবার সামনে কাণ্ডটা করলি? সবাই তো এটাই ভাবছে, তুই মা হতে যাচ্ছিস। নয়ন হেসে ফেলল। বলল, বাংলা সিনেমা দেখে দেখে কাউকে বমি করতে দেখলে বাঙালির মাথায় একটা কথাই আসে। অন্য কারণে কি বমি হয় না? বদহজম হয়ে গেছিল হয়তো। তবুও তুই একবার টেস্ট করিয়ে দেখ। খবরটা সত্যি হলে তো আলহামদুলিল্লাহ। না হলে শীঘ্রই এরকম একটা খুশির খবর শোনার অপেক্ষায় থাকব। ইলা আপু। ওর চিন্তা তোকে করতে হবে না। তুই নিজের চরকায় তেল দে। ইলা অবুঝ শিশু না। ওকে বুঝতে হবে। আমি তোকে যেটা বলেছি সেটা কর তুই। রেজাল্ট পজিটিভ হলে নক্ষত্রকে জানা। বাবা, মা হওয়ার খুশি পৃথিবীর সব খুশির থেকে বড়। বেচারা তোকে বাড়ি নিয়ে যাওয়ার জন্য পাগল হয়ে আছে।
আমাদের বাড়ির মানুষগুলো আজব। শুধু শুধু ও বেচারার উপর রাগ করে আছে। ওর পরিস্থিতি তখন যেমন ছিল তাতে যা ভালো মনে হয়েছে করেছে। এখন তো সব ঠিক আছে। তোকে নক্ষত্র কতটা ভালোবাসে তা কি ওদের চোখে পড়ে না? কয়েকদিন যাওয়ার পর নয়নের সত্যি সত্যিই মনে হতে লাগলো ঝিনুক আপুর কথাই হয়তো ঠিক। তার নিজের ভেতর ছোট একটা প্রাণ এসে পড়েছে। সে সত্যিই মা হতে যাচ্ছে। নিজের ভেতর নতুন পরিবর্তনগুলো অনুভব করেও নয়ন শিওর হতে পারছে না। নক্ষত্রকে জানানোর আগে একবার শিওর হয়ে নেওয়া উচিত। নইলে যদি পড়ে গিয়ে দেখা যায় সবই ভুল। নয়নের মনে সুখের দোলা লেগেছে। সে হাওয়ায় উড়ে সময় পার করছে। এত খুশি কোথায় ছিল এতদিন? মা হওয়ার অনুভূতি কতটা সুখের তা নয়ন ভাষায় প্রকাশ করতে পারবে না। তার টেস্টের রেজাল্ট পজিটিভ এসেছে। খুশিতে নয়ন প্রথমে কেঁদে ফেলেছিল। কিন্তু তার এই খুশি দীর্ঘস্থায়ী হলো না। নয়ন ঝিনুককে জানাতে গেলে ইলা তার ঘরে এসে প্রেগন্যান্সি কিটা দেখে ফেলে। ওটা পজিটিভ এসেছে দেখে ইলার মাথায় আকাশ ভেঙে পড়ে। নয়নের ঘরে এই জিনিস কেন? নয়নের আচরণে অনেক পরিবর্তন লক্ষ্য করেছে ইলা। কিন্তু সেগুলাকে গুরুত্ব না দিয়ে এড়িয়ে গেছে এতদিন। ভেবেছিল সে অনেকদিন পর বাড়ি এসেছে তাই হয়তো তার কাছে এমন মনে হচ্ছে। ইলা ওটা হাতে নিয়েই নয়নকে ডাকতে ডাকতে ঘর থেকে বেরিয়ে আসে। নয়ন, নয়ন, এদিকে আয় তুই। কোথায় তুই? ইলার ডাক শুনে মা ছুটে আসে। ইলা নয়নকে ডাকছে কেন? নয়ন নিজেও ঝিনুকের ঘর থেকে বেরিয়ে আসে। তার চোখে মুখে খুশির ঝিলিক। ইলার সামনে এসে দাঁড়াতেই ইলা নয়নকে চড় মারে। কি করেছিস তুই নয়ন? এটা কি? আমাকে বল এর মানে কি? ইলা তার হাতের জিনিসটা নয়নকে দেখালো। আপু তাকে চড় মেরেছে। নয়নের চোখ পানিতে টলমল করে উঠল। মা এসে ইলাকে ধমক দিয়ে বলল, কি হচ্ছে ইলা? নয়নকে তুই মারলি কেন? কি করেছে ও? কি করেছে? তুমি জিজ্ঞেস করছো কি করেছে তোমার মেয়ে? আমাদের মানসম্মান ডুবিয়েছে তোমার মেয়ে। আমি কখনো ভাবতে পারিনি আমাদের নয়ন এমন জঘন্য নোংরা একটা কাজ করবে। মা ইলার কথায় বিরক্ত হচ্ছে। আহ, এত কথা না বলে এটা বল কি জঘন্য কাজ করেছে নয়ন? এই দেখো, তোমার মেয়ের ঘর থেকে এটা পেয়েছি। এর মানে কি তুমি নিশ্চয় জানো মা? মা অবাক চোখে নয়নকে দেখল। নয়ন কাঁদছে। সে কখনো কল্পনাও করেনি এই খুশির খবরটা সবাই এভাবে জানবে। মা গিয়ে নয়নকে বুকে টেনে নিল। চুমুয়ে চুমুয়ে নয়নের মুখ ভরিয়ে দিতে লাগল। ইলা হতভম্ব হয়ে মায়ের আচরণ দেখছে। মা নয়নকে কিছু না বলে ওকে আদর করছে। আশ্চর্য! এত বড় একটা ঘটনা ঘটেছে অথচ মা পাত্তাই দিচ্ছে না। ইলা ঝাঁঝিয়ে উঠল। তুমি ওকে কিছু বলবে না মা? চুপ কর তুই। একদম চুপ। তোর একটা কথাও শুনতে চাই না আমি। আমার মেয়ের গায়ে হাত তোলার অধিকার কে দিয়েছে তোকে? তুই কোন সাহসে নয়নকে মারলি? তোমরা সবাই কি পাগল হয়ে গেছো মা? নয়নের এত বড় অপরাধ তোমরা দেখতে পারছো না? নয়ন প্রেগন্যান্ট মা। সমাজে কিভাবে মুখ দেখাবো আমরা? এই খবর লোকজন জানতে পারলে আমরা বাড়ির বাইরে যেতে পারবো? লোকে ছি ছি করবে না? আর একটা কথা বললে চড়িয়ে তোর দাঁত ফেলে দেব ফাজিল মেয়ে। না জেনে অত বড় বড় কথা বলতে কে বলেছে তোকে? কাঁদিস না মা। কবে জেনেছিস তুই? আজই? নয়ন মাথা নেড়ে হ্যাঁ জানালো। মা ফিসফিস করে বলল, জামাই জানে? উহু, ওকে জানা। আসতে বল ওকে। ইলার হতভম্ব ভাব এখনো কাটছে না। মা মনে হয় শোকে পাগল হয়ে গেছে। উনার ছোট মেয়ে এমন কিছু করতে পারবে এটা মার ভাবনারও বাইরে ছিল। তাই ধাক্কাটা সহ্য করতে পারে না। তুমি নয়নকে জিজ্ঞেস করো মা, কার পাপ ও পেটে? ইলা কথা শেষ করার আগে মা ইলার গালে সজোরে ঠাস করে চড় বসিয়ে দেয়। ইলা টাল সামলাতে না পেরে দুপা পিছিয়ে যায়। মা ফুঁসতে ফুঁসতে বলে, শয়তান মেয়ে, মুখ সামলে কথা বল। ফাজলামি শিখেছিস? কাকে কি বলছিস তুই? নয়নের বিয়ে হয়েছে। ওর সন্তান কারো পাপ হতে যাবে কেন? তোর দাঁত ফেলে দিব আমি বজ্জাত মেয়ে। নয়নের বিয়ে হয়েছে। কার সাথে? আমাকে তোমরা জানাওনি কেন? আমি তো কিছুই জানতাম না মা। তোর কারণেই তোকে জানাতে পারিনি। অনেক হয়েছে। আর লুকোচুরি না। আমার মেয়ের জীবনের সবথেকে খুশির দিনে তুই এমন একটা ঝামেলা করলি। সারা জীবন মনে থাকবে ওর। কলিং বেল বাজলে ঝিনুক গিয়ে দরজা খুলে দিয়ে
নক্ষত্র ভেতরে ঢুকেই আকুল চোখে নয়নকে খুঁজে। নয়নকে কাঁদছে দেখে ছুটে আসে ও। সবার সামনেই নয়নকে জড়িয়ে ধরে। ঝিনুক ফোনে তাকে কথাটা জানানোর পর খুশিতে দম বন্ধ হয়ে আসছিল ওর। কিভাবে সে এতটা পথ ছুটে এসেছে নক্ষত্র নিজেও জানে না। নয়নের চোখে পানি দেখে সে আর আশেপাশের কিছু খেয়াল করল না। ইলা হতবুদ্ধি হয়ে নক্ষত্রকে দেখছে। নক্ষত্র দুহাতে নয়নের গাল ধরে নরম গলায় বলছে, কি হয়েছে? কাঁদছো কেন তুমি? এই পাগলি, এই খুশির খবর জেনে কাঁদে কেউ? প্লিজ কাঁদে না। নক্ষত্র নয়নের চোখ মুছে দিয়ে কপালে গভীর চুমু খেল। নয়ন নক্ষত্রকে আঁকড়ে ধরে ফুপিয়ে কাঁদছে। ইলার আর কিছু বুঝতে বাকি রইল না। এখন সবই বুঝতে পারছে সে। এই জন্যই নক্ষত্র তাকে এড়িয়ে যেত। নয়নের সাথে অনেকটা সহজ হয়ে কথা বলতো। আগে এমনটা ছিল না। সেদিন ছাদে ওরা দুজন একসাথে ছিল। ঘন ঘন নক্ষত্র এ বাড়িতে আসতো ঠিকই, কিন্তু ইলার সাথে তার তেমন দেখাই হয়নি। ইলার চোখ বেয়ে অঝরে পানি পড়ছে। নক্ষত্র নয়নকে বিয়ে করেছে। নয়ন নক্ষত্রর বাচ্চার মা হতে যাচ্ছে। তার ভালোবাসার মানুষটা এভাবে হারিয়ে গেল। অনেক আগেই তার থেকে দূরে সরে গেছে। বাড়ির সবাই তার থেকে এই সত্য লুকিয়েছে। বাড়ির পরিস্থিতি এখন এমন হয়েছে, ইলার জন্য কষ্ট পাবে নাকি নয়নের খুশিতে খুশি হবে কেউ বুঝতে পারছে না। ইলা তখন থেকে ঘরে দরজা দিয়ে বসে আছে। নয়নকে ঘিরে রেখেছে সবাই। নক্ষত্র একা একা বসে আছে। অনেকটা সময় পর ইলা লাল টকটকে ফোলা চোখ নিয়ে স্বাভাবিকভাবে ঘর থেকে বেরিয়ে এলো। নক্ষত্র অপরাধ বোধে ইলার দিকে তাকাতে পারছে না। ইলা, আমাকে তুমি ক্ষমা করে দিও। তুমি কেন ক্ষমা চাইছো নক্ষত্র? তুমি তো কোন অন্যায় করনি। নয়নও করেনি। ওকে আমি ভুল বুঝেছি। আমার বোনটার জীবনের সবথেকে বড় খুশির দিনটা মাটি করেছি। আমি আর যাই করি, নিজের বোনের সুখের পথে আসব না। আসলে তুমি আমার ভাগ্যে লেখা ছিলে না। তাই তো বিয়ের দিন ওরকম হয়ে গেল। আমাদের তিনজনের জীবন নতুন মোড় নিল। কারো প্রতি আমার কোন রাগ অভিযোগ কিচ্ছু নেই। ভাগ্যকে মেনে নিয়েছি আমি। তুমি শুধু আমার বোনকে সুখে রেখো। ওকে ভালোবেসো। বিশ্বাস করো ওকে। নক্ষত্র ভাবেনি ইলা তার বোনের সুখের জন্য নিজের মধ্যে কষ্টগুলোকে লুকিয়ে রাখবে। ইলার মনের অবস্থা আন্দাজ করতে পারছে নক্ষত্র। ভেতরে কষ্টে শেষ হয়ে গেলেও বাইরে কতটা স্বাভাবিক থাকার চেষ্টা করছে ও। ইলার বড় মনের কাছে নক্ষত্রর নিজেকে ছোট মনে হচ্ছে। এটা ভেবেও স্বস্তি পাচ্ছে সবকিছু ঠিক হয়ে গেছে। নয়ন আর তার মাঝে আর কেউ নেই এখন। সমাপ্ত। শেষ পর্বে সবার মন্তব্য আশা করছি।